সালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছি আমরা সবাই? আদাব স্যার। আহ, ওয়ালাইকুম স্যার। সালাম। সবাই ভালো আছি। জি স্যার। জি স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার? জি জি স্যার। ওকে। গত ক্লাসে আমরা কি কি করেছিলাম মনে আছে? কোন জায়গায় শেষ করেছিলাম? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলন ও স্ফুটন কি আমরা শুরু করেছিলাম নাকি আজকে শুরু করব? শুরু করেছিলেন তো। ওকে, গলন ও স্ফুটন আমরা শুরু করেছিলাম, তাহলে আজকে সেখান থেকে ফার্দার করব। আচ্ছা, আরেকটা কথা, কতজন জয়েন করেছি আমরা এর মধ্যে? 11 জন, 10 জন। আচ্ছা, তোমাদের স্কুলে কোন চ্যাপ্টারটা পড়াচ্ছে একটু আমাকে কেউ বলতে পারবে, কোন চ্যাপ্টারটা পড়াচ্ছে স্কুলে? স্যার ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছে, তাই না? জি। আর সবাই কি এক স্কুলের? না না, স্যার। আমাদের তো এক্সাম চলে। এক্সাম চলে? আচ্ছা, ঠিক আছে। মানে এক্সামের তাহলে পর যে ষষ্ঠটা পড়াবে। এক্সামের পরে ষষ্ঠ অধ্যায় পড়াবে। ফার্স্ট ইয়ারে যে চ্যাপ্টার 2, 3, 4 কি সবার পড়ানো শেষ সব স্কুলে? জি জি স্যার। স্যার। সব স্কুলে মোটামুটি 2, 3, 4 সবার পড়ানো শেষ। তাহলে আমরা এই যে প্রথম এই যে চ্যাপ্টার থ্রি যদি শেষ করার পরে আমরা চ্যাপ্টার 6 পড়ি, কারো কি কোনো প্রবলেম হবে? না স্যার, তার পঞ্চম অধ্যায়টা একটু পড়াইলে ভালো হতো। আচ্ছা, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আর কারো কোনো প্রবলেম আছে যে পড়ি নাই বা আরেকটু পড়ালে ভালো হতো? স্যার আছে। স্যার, পঞ্চম অধ্যায়টা একটু পড়াইলে। আচ্ছা, সবার তাহলে মোটামুটি পঞ্চম অধ্যায়ে একটু বাকি আছে। আর ষষ্ঠ অধ্যায় আমাদের স্কুলে পড়াচ্ছে, তাহলে আমরা এক কাজ করতে পারি। আমরা এই চ্যাপ্টার 3 পড়া শেষ করে তারপরে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় পড়ি, এবং এরপরে আবার ব্যাক করবো আমরা বাকিটা। তো 3, 4 এগুলো পড়ার জন্য আমরা পরে ব্যাক করব। তাহলে চ্যাপ্টার 2 পড়ার পরে আমরা চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 পড়বো, এবং এরপরে আমরা আবার ব্যাক করবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারো কোনো অবজেকশন থাকার কথা না? ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। অলরেডি 18 বেজে গেছে। আমরা গত ক্লাসে গলন ও স্ফুটন পর্যন্ত পড়েছিলাম। গত ক্লাসে কি কি পড়েছি না পড়েছি সেটা আমরা দেখবো, মনে আছে কিনা এটা দেখবো ক্লাসের লাস্টে। আপাতত আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকে গলন ও স্ফুটন থেকেই শুরু করব। আহ দেখো তো, স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে, তাহলে আমাদের স্ক্রিন দেখা যায়। আজকে আমরা করবো হচ্ছে কি, গলন আর স্ফুটন। গলন ও স্ফুটন আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি নাই। গলন কাকে বলে আমরা কি দেখেছিলাম? গলন শব্দটার অর্থ কি? এটা এই প্রক্রিয়াটা কি বোঝায় আমাদেরকে? গলে যাওয়া কোনো বস্তু, কঠিন বস্তু। কোনো কিছু কমে যাওয়া? গলে যাওয়া। আচ্ছা, গলে যাওয়া। সরি, কোনো কিছু গলে কঠিন যাওয়া। আর কেউ? পরিণত হওয়া। তার কঠিন পদার্থকে তাপ দিলে তরল পদার্থে পরিণত হওয়া। কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরল পদার্থে পরিণত হওয়া। ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। আমরা জানি গলন অর্থ হচ্ছে কি, আমরা যেটাকে বলি গলে যাওয়া। কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরল অবস্থায় কেন পরিণত হয়, রূপান্তর হয় কেন? কারণটাও মনে হয় সম্ভবত আমরা জেনেছিলাম। কারণটা কে বলতে পারবে? তাপ প্রয়োগের ফল। শক্তি কমে যায়, শক্তি বেড়ে- মানে ওই শক্তি আগে বাড়াতে পারলো না। তার আন্তঃআণবিক শক্তি একটু কমে যায় আর গতিশক্তি বেড়ে যায়। ভেরি গুড। তাপ প্রয়োগের ফলে কি হয়, তার ফার্স্টে আমাদের
গতিশক্তিটা বেড়ে যায়। তাপ প্রয়োগ করে যে কোনো একটা কঠিন বস্তুর সেটার ভিতরে যে কণাগুলো আছে সেই কণাগুলোর গতিশক্তি বেড়ে যায়। আর কণাগুলোর গতিশক্তি বেড়ে গেলে কি সমস্যাটা হয়? কণার গতিশক্তি বেড়ে গেলে কণাগুলো যেহেতু কঠিন বস্তু তার নিজের জায়গায় বেশি কাঁপাকাঁপি শুরু করে, কাঁপতে কাঁপতে এদের কি হয়, এদের মধ্যবর্তী দূরত্বটা বেড়ে যায়। এবং মধ্যবর্তী দূরত্ব বেড়ে গেলে সেটা কি হয়, এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ যে শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি, সেই আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে গেলে এটা আস্তে আস্তে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। গলনাঙ্ক কাকে বলে এটাও দেখেছিলাম আমরা। গলনাঙ্ক কাকে বলে? কে বলতে পারবে গলনাঙ্ক কাকে বলে? 1.0 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয়, আহ, ওই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক। আচ্ছা, একজনই সব অ্যান্সার দিচ্ছে, বাকিরা কি মনে নাই? এক আমরা কি, বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় ওই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। আচ্ছা, যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় এক বায়ুমণ্ডলীয় চাপে তাপমাত্রা প্রয়োগের ফলে। তাহলে এখানে আমাদের আহ, দেখার বিষয় কি কি ছিল? আমাদের দেখার বিষয় ছিল যে বায়ুমণ্ডলীয় চাপটা কত, চাপ যদি আমি কি করি, চেঞ্জ করে দিই, তাহলে আমার সেই ক্ষেত্রে কি গলনাঙ্ক বাড়তে পারে বা কমতে পারে, তাই না? এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কতটুকু চাপ, কত নিউটন পার মিটার স্কোয়ার বা কত প্যাসকেল বলেছিলাম, মনে আছে? 1 atm ওয়ান আর একদম। 101325 নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার। 101325 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি এসআই ইউনিটে 101325 নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল চাপ, অথবা কি এক এক 1 atm বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপ। এই চাপে কি করতে হবে আমাকে, তাপ প্রদান করতে করতে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হবে সেই তাপমাত্রাকে আমরা বলবো কঠিন পদার্থের গলনাঙ্ক। আচ্ছা, এরপরে আসতে থেকে আমাদের স্ফুটন। তাপ দিলে তো কোনো কিছু গলন হলো, গলনের পরের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি স্ফুটন। তাহলে স্ফুটন কাকে বলে? দেখো লেখা আছে, তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে বলি আমরা কি স্ফুটন, তাই না? এতক্ষণ আমরা কি করলাম, কঠিন পদার্থকে তরলে পরিণত করা শেষ এবং তরল পদার্থকে আমি গ্যাসীয় পদার্থে বা বায়বীয় পদার্থে রূপান্তর করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি স্ফুটন। খুবই সহজ, কোনো ঝামেলা নাই, একদম ইজি একটা সংজ্ঞা। এরপরে কি বলছে, স্ফুটনাঙ্ক। দেখো একই রকম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেম সংজ্ঞা, যে এক বায়ুমণ্ডলীয় চাপে আগে কি দেখেছিলাম আমরা, যে তাপমাত্রায় গলন হয়েছিল, তাই না, যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছিল অথবা গলন ঘটতেছিল সেই তাপমাত্রাকে আমরা বলছিলাম গলনাঙ্ক। আর সেম জিনিস এক বায়ুমণ্ডলীয় চাপে যদি আমি কি করি, তাপ প্রয়োগ করতে করতে তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে পরিণত করি, তাহলে যেই তাপমাত্রায় পরিণত হবে সেই তাপমাত্রাকে আমরা বলছি তরল পদার্থের স্ফুটনাঙ্ক। তাহলে তরল পদার্থের কি স্ফুটনাঙ্ক। এই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো হচ্ছে সাধারণত যে কোনো একটা পদার্থের ভৌত বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? ভৌত বৈশিষ্ট্য। ভৌত বৈশিষ্ট্য যে কোনো তোমার কি এই কঠিন পদার্থের অথবা তরল পদার্থের ভৌত বৈশিষ্ট্য হচ্ছে কি তাদের গলনাঙ্ক বা তাদের স্ফুটনাঙ্ক। কোন একটা পদার্থ সেটা কতটুকু পিওর বা কতটুকু সেখানে ওই পদার্থটাই আছে, এটা তাদের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক যদি আমি পরিমাপ করি তাহলে কিন্তু আমি বের করতে পারি। কারণ আমি জানি যে পানির স্ফুটনাঙ্ক বা পানির গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক কত হয়, বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস। এইটা সকল বরফের জন্যই সত্য এবং কি বিশুদ্ধ পানির বরফের জন্য সত্য। যদি একটা মানে একটা বরফের টুকরা আমি যদি নেই এবং সেটা যদি বিশুদ্ধ পানি থেকে তৈরি হয়ে থাকে, তাহলে সেটা কি হবে, সেটার গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসই হবে। তারপরে যদি আমি একটা বিশুদ্ধ পানি নেই 1 গ্লাস, সেই পানিটাকে যদি আমি তাপ দিতে থাকি তাহলে তাপ দিতে দিতে সেটা 100 ডিগ্রি সেলসিয়াসই সেটা কি হবে, সেটার স্ফুটন ঘটবে বা সেটার তরল থেকে গ্যাসে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তাহলে এটার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এই স্ফুটনাঙ্কটুকু কি, এটাও ফিক্সড। তো এটা হচ্ছে তোমার যে কোনো একটা পদার্থের জন্য এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এগুলো কি তার ভৌত বৈশিষ্ট্য এবং এগুলো ফিক্সড। এক বায়ুমণ্ডলীয় চাপে যদি আমি চাপ চেঞ্জ না করি তাহলে এই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক চেঞ্জ হবে না। এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্কের চেঞ্জ দেখে আমি বুঝতে পারি যে এটা কি আসলেই ওই পদার্থটুকু আছে কি নাই। যেমন আমি যদি পানির মধ্যে কিছু কি লবণ মিশাই, পানিতে যদি আমি লবণ বা চিনি মিশাই তারপরে যদি সেটাকে ফোটাতে দেই, সেটাকে যদি আমি কি করতে চাই, স্ফুটন করতে চাই, তাহলে কিন্তু এক বায়ুমণ্ডলীয় চাপে সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে কি হবে না, ফুটবে না। সেই তাপমাত্রায় পানি গ্যাসে পরিণত হবে না। কারণ কি, তার কারণে পানির মধ্যে এখন কি আছে, নতুন আর একটা পদার্থ মিশ্রিত অবস্থায় আছে, তাই না? তোমার একটা কঠিন পদার্থ যেমন লবণ বা চিনি এটাতে পানিতে মিশ্রিত অবস্থায় আছে, তাহলে তার স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কোনো যদি এক আমাকে 1 গ্লাস পানি দিয়ে বললো যে এটার মধ্যে কি আছে, বা এটা কি আসলে পানি কিনা, বা এটার পানির পিউরিটি কত, পানিটুকু কি পরিষ্কার কিনা, এটা বুঝবো, আমি কিভাবে বুঝবো?
আমি এভাবেও টেস্ট করতে পারি যে আমি যদি গলনাঙ্ক, পানি তো, তাহলে তো গলনাঙ্ক নাই, পানির কি কি থাকবে, পানির স্ফুটনাঙ্ক থাকবে। তাহলে পানিটাকে আমি তাপ দিলাম, তাপ দিয়ে সেটাকে গ্যাসীয় পদার্থে পরিণত করার চেষ্টা করলাম। যদি সেটা পিওর পানি হতো, 100% যদি পানি হতো, তাহলে সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয়ে যেত, এটা বাষ্পীভূত হয়ে যেত। কিন্তু বাষ্পীভূত হচ্ছে না। আমি যখন দেখবো যে না আমার 100 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে, তারপরেও এটা বাষ্পীভূত হচ্ছে না, কিংবা 100 ডিগ্রি সেলসিয়াসের আগেই সেটা বাষ্পীভূত হয়ে গেছে, সেটার কি হয়ে গেছে, তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে গেছে, তখন আমি বুঝতে পারবো যে এটার মধ্যে শুধু পানি না, পানির সাথে অন্য কোনো কিছু মিক্স আছে, পানির ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে এই ভৌত বৈশিষ্ট্যগুলা সব তোমার বিশুদ্ধ পদার্থের জন্য ফিক্স থাকে। বিশুদ্ধ পদার্থের জন্য এটার কোনো চেঞ্জ হয় না সাধারণত। ঠিক আছে, চেঞ্জ দেখলে আমরা বুঝতে পারবো যে পদার্থটা বিশুদ্ধ না। তাহলে গলন এবং স্ফুটন খুবই সিম্পল প্রসেস। গলন প্রসেসটা কি? গলন হচ্ছে তাপ দিয়ে কঠিন থেকে তরলে পরিণত করা। আর স্ফুটন কি? স্ফুটন হচ্ছে তাপ দিয়ে তরল থেকে গ্যাসে পরিণত করা। গলনাঙ্ক কোনটা? যে তাপমাত্রায় তরলে পরিণত হয় সেই তাপমাত্রা হচ্ছে গলনাঙ্ক, যে তাপমাত্রায় গ্যাসে পরিণত হয় বা বায়বীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর কি কোনো ডাউট আছে নাকি এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে গলনাঙ্ক না এবং স্ফুটনাঙ্ক বা জি গলন বা না। স্ফুটনের মধ্যে? অবিশুদ্ধ পদার্থ হয় তাহলে কি এটা কোনো পরিসরে গলবে নাকি, মানে এটা ছাড়া অন্য কোনো তাপমাত্রায় পুরোটা একসাথে গলবে? আচ্ছা, না, অন্য কোনো তাপমাত্রা না, এটা একটা পরিসরে একটা রেঞ্জের মধ্যে গলবে। যখন আমি পানির সাথে অন্য কিছু মিক্স করলাম, তখন এই দুইটার, তো দুইটা তো আলাদা আলাদা গলনাঙ্ক আছে বা দুইটা তো আলাদা আলাদা স্ফুটনাঙ্ক আছে, এই দুইটার মাঝামাঝি কোনো একটা জায়গায় একটা রেঞ্জ নিয়ে, মানে কিছু তাপমাত্রার একটা ব্যাপ্তিতে সে স্ফুটনাঙ্ক মানে স্ফুটন হতে থাকবে। একদম এক্স্যাক্টলি একটা টেম্পারেচার আমাকে দিবে না। ঠিক আছে, যেমন শুধুমাত্র মিথানল যদি আমি সেটাকে বাষ্পীভূত করতে চাই, তাহলে সেটার তোমার স্ফুটনাঙ্ক অলমোস্ট 70 থেকে 80 ডিগ্রির মাঝামাঝি। এক্স্যাক্টলি আমার মনে নাই। এর সাথে যদি আমি ইথানল যুক্ত করি, সেটার গলনাঙ্ক হচ্ছে আরেকটু বেশি, সেটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরেকটু বেশি। তাহলে দুইটারই এক্সাক্ট কিন্তু একটা স্ফুটনাঙ্ক আছে। মিথানলের একটা স্পেসিফিক স্ফুটনাঙ্ক আছে এবং ইথানলের একটা স্পেসিফিক স্ফুটনাঙ্ক আছে, কিন্তু দুইটাকে যদি আমি মিক্স করে সেটাকে ফুটাই, তখন দেখা যাবে যে এটার মাঝখানে একটা রেঞ্জ থেকে, মনে করো যে 78 থেকে 780, এইরকম একটা রেঞ্জের মধ্যে সেটা সব পুরো বাষ্পীভূত হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা কি মিক্সচার। প্রশ্নের উত্তর পেয়েছো? Yes, sir. ওকে। আচ্ছা, এরপরে আমাদের যে প্রসেসটা আছে সেই প্রসেসটার নাম কি? ঘনীভবন। ঘনীভবন কাকে বলে? নাম শুনে বোঝা যাচ্ছে কোনো কিছু ঘনীভূত হওয়া। ঘনীভূত হওয়া মানে কি? ইংলিশে আমরা এটাকে বলি কি, এটার ইংলিশ কি? কন্ডেনসেশন, তাই না? ইংলিশ টার্মটাকে আমরা জানি কন্ডেনসেশন। ঘনীভবন কাকে বলে? দেখো এখানে লেখা আছে যে স্ফুটনের বিপরীত প্রক্রিয়াকে ঘনীভবন বলে। স্ফুটনের প্রক্রিয়াটা কি ছিল? তাপ দিতে হয়, তাপ দিয়ে বাষ্পে পরিণত তরল তাপ পদার্থ। দিয়ে সে তরল থেকে বাষ্পে পরিণত হয়। স্ফুটনের প্রক্রিয়াটা ছিল আমার যে তরল থেকে, এই তরল থেকে গ্যাস, এটা ছিল আমার স্ফুটনের প্রক্রিয়া, তাই না? ঘনীভবন হচ্ছে আমার উল্টা প্রক্রিয়া, এর অপোজিট প্রক্রিয়া। অপোজিট কি? বিপরীত প্রক্রিয়া কি? গ্যাস থেকে আমাকে তরলে কনভার্ট করতে হবে। তাহলে গ্যাস থেকে আমাকে কি করতে হবে? গ্যাসীয় পদার্থ অথবা বাষ্প থেকে আমাকে তরলে কনভার্ট করতে হবে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ঘনীভবন। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কি? যে স্ফুটনে আমরা কি করছিলাম? তাপ প্রয়োগ করতেছিলাম, তাপ প্রয়োগ করলে তরল গ্যাসে রূপান্তর হচ্ছিল। এখন আমরা উল্টা কাজ করতেছি, গ্যাস এখন তরলে রূপান্তরিত হবে। আর গ্যাসের থেকে তরলে রূপান্তরিত করতে হলে সেটাকে আমি তাপ কি দিতে হবে নাকি তাপ সরাতে হবে? সরাতে হবে। সরিয়ে নিতে হবে। তাপ সেখান থেকে তাপ সরাতে হবে, তাপ সরাতে বের হবে। করে নিয়ে আসতে হবে। তাই না? কারণ কি? কারণ হচ্ছে গ্যাসের মধ্যে কি ছিল, গ্যাসের অণুগুলোর দূরত্বটা অনেক বেশি, গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা কম, এবং তরলের ক্ষেত্রে সেই অণুগুলোর দূরত্বটা কম, শক্তি বেশি। তাই না? তাহলে যদি আমাকে আন্তঃআণবিক শক্তি বাড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে গতিশক্তিটাকে কমাতে হবে। গতিশক্তি কমলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেড়ে যায়, এটা আমরা জানি, আগে দেখেছি। তাহলে গ্যাসের থেকে কি করতে হবে? গতিশক্তি কমাতে হবে। গতিশক্তি কমানোর উপায় কি? গতিশক্তি কমানোর কমানোর উপায় হচ্ছে আমাদের কি? তাপ সরিয়ে তাপ ফেলা। তাহলে যদি আমরা তাপ তাপ সরিয়ে সরিয়ে ফেলে। ফেলি এখান থেকে, তাহলে গ্যাস থেকে তরলে রূপান্তরিত হবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমার ঘনীভবন। তাহলে বলো দেখি, ঘনীভবনে স্ফুটনে যদি আমাকে তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগ করা তো আমরা নর্মালি তাপ প্রয়োগ করা বলতেছি, আর তাপ সরিয়ে নেওয়া, এটার আরেকটা নাম আছে, এই প্রসেসের একটা নাম আছে। এই প্রসেসটার নাম কি কেউ বলতে পারবো? বিভবন। হ্যাঁ, ঘনীভবন তো আছে, ঘনীভবন ছাড়া আরেকটা। বাষ্পীভবন। না, বাষ্পীভবন তো আমি বাষ্পে রূপান্তর পাতন। করতেছি। পাতন বলা হয়। না, পাতন, পাতন দুইটার মিক্স, পাতন না।
দেখো কোনো কিছু থেকে যখন আমি তাপ সরিয়ে ফেলি সেই বস্তুটা কিরকম গরম, হয়ে যায়, সেটাকে ধরলে কি অনুভব হয়? শীত, মানে শীতলীকরণ। শীতলীকরণ। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এটা কি হয়, সেটা শীতল হয়ে যায় তাই না? কোনো বস্তুকে যদি আমি সেখান থেকে তাপ সরিয়ে ফেলি তাহলে সেটা কি আগে গরম ছিল, গরম থেকে ঠান্ডা হয়ে যায়, যেটাকে একদম সুন্দর ভাষায় আমরা বলি শীতল হয়ে যাচ্ছে, শীতল করা হচ্ছে। তাহলে ঘনীভবনের আরেকটা, এই প্রসেসের আরেকটা প্রসেস হচ্ছে কি শীতলীকরণ। শীতলীকরণের মাধ্যমে ঘনীভবন করা যায়। শীতলীকরণের মাধ্যমে কি করা যায়, আমি কোনো কিছুকে, কোনো একটা গ্যাসকে ঘনীভূত করতে পারি। ঘনীভূত করা মানে হচ্ছে কি এক জায়গায় অনেক কিছু অ্যাকুমুলেট করা, তাই না? গ্যাস ছিল কি, গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে ছিল, সেখান থেকে আমি কণাগুলোকে কাছাকাছি নিয়ে আসলাম, এটাকে আমরা বলছি ঘনীভবন। যে গ্যাসের কণাগুলোকে আমি এক জায়গায় অ্যাকুমুলেট করছি, এক জায়গায় নিয়ে আসছি, এটাকে আমরা বলছি ঘনীভবন, তাই না? তাহলে এই ঘনীভবনের জন্য আরেকটা প্রসেস, সেই প্রসেসের নাম কি শীতলীকরণ। এটাও আমরা সামনে দেখবো, শীতলীকরণ লেখা আছে সামনে। তো আগে থেকে আমরা জেনে ফেললাম যে শীতলীকরণ কি। শীতলীকরণ হচ্ছে কোনো কিছুকে শীতল করা বা তাপ সরিয়ে ফেলা। কোনো কিছুকে ঠান্ডা করা মানে কি, সেটাকে সেখান থেকে তাপ সরিয়ে ফেলা। আমরা জানি তাপ দিলে বস্তু গরম হয়, তাপ কমায় ফেললে বা তাপ সরিয়ে ফেললে সেই বস্তুটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় বা শীতল হয়ে যায়। এই কারণে আমরা এটাকে বলছি শীতলীকরণ। তোমাদের বইয়ে দেখবা যে 2.09 এখানে দুইটা গ্রাফ আছে, 09, 0, 10, দুইটা গ্রাফ আছে বইয়ে। এই গ্রাফে কি বোঝাতে চাচ্ছে, অনেক সময় এই গ্রাফ কোশ্চেনে তুলে দেয়, বলতেছে এই গ্রাফটা ব্যাখ্যা করো, বা গ্রাফের সিবি রেখায় কি হচ্ছে, গ্রাফের এবি রেখায় কি হচ্ছে, বিসি রেখায় কি হচ্ছে, এগুলো ব্যাখ্যা করো। অনেক সময় আমাদের ব্যাখ্যা করতে বলে। তাহলে সেই গ্রাফটা আমাকে কি বোঝাচ্ছে সেটা জানতে হবে আমাকে। এই গ্রাফ কি আমরা কেউ ব্যাখ্যা করতে পারবে, ফুল কেউ ব্যাখ্যা করতে পারবে? পারলে হাত তুললো, না পারলে অসুবিধা নেই, বলতে হবে না। যে কেউ? আচ্ছা, সাদিয়া তানজিল। তো আর কে? এখানে প্রথমে বলবো। হ্যাঁ বলো। তুমি এই যে সি পয়েন্ট পর্যন্ত, আমাদের দেখছো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তুমি সি পয়েন্ট পর্যন্ত বলো, সি পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে। এটা কি বরফের তাপ প্রদানের লেখচিত্র, তাই না? তাহলে আমি ধরলাম যে আমার ইনিশিয়ালি এখানে একটা বরফ ছিল, একটা বরফের টুকরো ছিল, বরফের টুকরোটার কি হলো, এর মধ্যে আমি কি করলাম, করার ফলে কি হলো, সি পয়েন্ট পর্যন্ত বলো। এখানে প্রথমে এই যে এ পর্যন্ত, যে বিন্দু ওখান পর্যন্ত হচ্ছে মানে প্রথমে তো বরফ ছিল -40 ডিগ্রি সেলসিয়াস। এরপর আস্তে আস্তে তাপ বাড়তে বাড়তে এ বিন্দু যখন আসছে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা হচ্ছে আস্তে আস্তে বরফ হইতে শুরু করছে। এরপর এ থেকে বি তে আমরা কি হচ্ছে হচ্ছে? দেখবো যে, মানে সরি, পানি হইতে তরল হইতে শুরু করছে। এরপর যখন এ থেকে বি এতটুকু জায়গায় দেখবো যে এখানে বরফও আছে পানিও আছে, অর্থাৎ কিছু এখনো বরফ রয়ে গেছে, কিছু এখনো পানি রয়ে গেছে, দুইটাই আছে। দেন বি পয়েন্টে আসি, এটা হচ্ছে পুরোপুরি পানি হয়ে যাবে। এরপরে আবার তাপমাত্রা বাড়তে থাকে, এরপর সি পয়েন্টে যাবে, তখন আস্তে আস্তে বাষ্পে রূপান্তর শুরু করবে। আচ্ছা, তাহলে সবাই শুনলাম আমরা, আমাদেরকে একদম সুন্দর মতো ব্যাখ্যা করে বুঝিয়ে দিল যে -40 ডিগ্রি সেলসিয়াস। আমার এখানে এই যে গ্রাফটা, গ্রাফের দুইটা অক্ষ, গ্রাফ তো আমরা রাখতে পারি এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স অক্ষে কি দেওয়া আছে দেখো তো, এক্স অক্ষ বরাবর আমার সময় দেওয়া আছে, তাই না? যত আস্তে আস্তে সময় যাচ্ছে, বাম বাম থেকে ডানে সময় বাড়তেছে আস্তে আস্তে, তো সময় বাড়ার সাথে সাথে আমার কি হচ্ছে দেখো তো, তাপমাত্রাও বাড়তেছে। আমি দেখতেছি যে একদম এই পয়েন্ট থেকে, এই পয়েন্টটাকে যদি আমি ও পয়েন্ট বা 0 পয়েন্ট ধরি, 0 পয়েন্টে আমার তাপমাত্রা কত ছিল, -40 ডিগ্রি সেলসিয়াস। 0 পয়েন্টে আমার টেম্পারেচার ছিল -40 ডিগ্রি সেলসিয়াস, সেটার একটা বরফ ছিল। সেই বরফ থেকে যত আস্তে আস্তে কিছু সময় পরে আমি কি করছি, সেখানে তাপ প্রয়োগ করতেছি। অবশ্যই তাপ প্রয়োগ করতেছি, তাপ প্রয়োগ না করে তাপমাত্রা তো বাড়ার কথা না। তাহলে তাপ প্রয়োগ করতে করতে তাপমাত্রা কততে আসছে দেখো তো, এ পয়েন্টে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে পৌঁছাইছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে পৌঁছানোর পরে এই পর্যন্ত, এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা কি নির্দেশ করে? এই স্ট্রেট লাইনটা আমাদেরকে নির্দেশ করে যে সময়ের সাথে সাথে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমার কি হচ্ছে, বরফের কি, তোমার স্টেটের কোনো চেঞ্জ হচ্ছে? বলো তো, এখানে বরফটার যে অবস্থা ছিল সেই অবস্থা কি চেঞ্জ হচ্ছে কোনো? জি। বরফের অবস্থা চেঞ্জ হচ্ছে? তামিল কি মনে হয়? বরফের অবস্থা চেঞ্জ হচ্ছে না। তাহলে বরফের অবস্থা চেঞ্জ না হয়েও শুধুমাত্র তাপ শোষণ করতেছি। দেখো সময়ের সাথে সাথে সময়ের পাশে একটা কথা লেখা আছে, তাপ শোষণ। তার মানে এই রেখাটুকু আমাকে বলতেছে যে বরফটা দিল, কিন্তু তাপ শোষণ করে শুধুমাত্র তাপমাত্রা বাড়ানোর কাজেই ব্যবহার হয়ে গেছে তাপটুকু। সেটাকে কি হতে পারে নাই, সেই তাপটুকু আমার অবস্থা পরিবর্তনের কাজে ব্যবহার হতে পারে নাই। এখন 0 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি কি 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বরফের কি গলনাঙ্ক, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের বরফের গলনাঙ্ক। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আসার পরে আমার বরফটা গলতে শুরু করবে। এখন এই যে
একটা আনুভূমিক রেখা, এটাকে আমরা কি বলি, আনুভূমিক রেখা, তাই না? হরাইজন্টাল লাইন। এই আনুভূমিক রেখা আমাকে কি নির্দেশ করতেছে? আমাকে নির্দেশ করতেছে যে এখন তাপমাত্রা আর চেঞ্জ হচ্ছে না। এ থেকে বি পয়েন্টে তাপমাত্রা চেঞ্জ হয়েছে? না স্যার। তাপমাত্রা চেঞ্জ হয় নাই। তাহলে এই এ থেকে বি পয়েন্টে তাপমাত্রাটুকু চেঞ্জ হচ্ছে না। কি চেঞ্জ হচ্ছে তাহলে? তাপমাত্রা যদি চেঞ্জ না হয়, কিন্তু সময় যাচ্ছে, সময় যাওয়ার সাথে সাথে তার অবস্থাটা পরিবর্তন হচ্ছে, তাই না? যেটা আমাদেরকে বললো সাজিয়া তানজিম, যে এটা হচ্ছে কি, এ থেকে বি পয়েন্টে যাওয়ার সময় সে পানিতে পরিণত হচ্ছে। তাহলে বরফ ছিল এবং পানিতে পরিণত হচ্ছে। সম্পূর্ণ বরফ তো একবারে পানিতে পরিণত হতে পারে না, বরফের তো কিছু সময় লাগবে পানি সম্পূর্ণটা পানিতে পরিণত হইতে। তাহলে এই এ থেকে বি পয়েন্ট, এই সময়টুকুর মাঝখানে সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হইলো। পানিতে পরিণত হওয়ার পরে এই কারণে এটাকে কি বলা হয়েছে দেখো, বরফের গলনাঙ্ক রেখা। বরফের গলনাঙ্ক রেখা, কারণ কি এই এই রেখাটা কি নির্দেশ করে? বরফের গলনাঙ্ক নির্দেশ করছে, তাই না? এই রেখাটুকু পুরাটুকু আমাদের কিন্তু বরফের গলনাঙ্ক নির্দেশ করতেছে। তাহলে বরফের গলনাঙ্ক রেখা বলতেছি আমরা কাকে? এ বি রেখাকে। এরপরে আবার দেখো, বি রেখাতে সম্পূর্ণ বরফ সম্পূর্ণ পানিতে পরিণত হয়ে গেছে। এখন বরফ যখন পানিতে পরিণত হয়ে গেছে, পানিতে পরিণত হওয়ার পরে এরপরে কি করবে? সে স্টেট চেঞ্জ করবে, তার অবস্থাটা পরিবর্তন করবে। তার অবস্থা পরিবর্তনের সময় দেখো আমরা কি দেখতেছি? অবস্থা পরিবর্তনে বি থেকে সিতে যখন যাবে, বি বি থেকে যখন সিতে যাবে আমাদের, তখন কি হবে? এই পুরোটুকু পানি ছিল, পানি কিন্তু আর অবস্থা পরিবর্তন করবে না, তখন পানির তাপমাত্রা বাড়তে থাকবে। পানির তাপমাত্রা বাড়তে থাকবে। পানি কি তরল পদার্থ, তাই না? তরল পদার্থ থেকে কঠিন পদার্থে, সরি, বাষ্পে পরিণত হওয়াকে বা গ্যাসীয় পদার্থে পরিণত হওয়াকে এটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক, তাই না? তাহলে সে স্ফুটনাঙ্ক পর্যন্ত কি হবে? স্ফুটনাঙ্ক পর্যন্ত তার তাপমাত্রা বাড়তে থাকবে। স্ফুটনাঙ্ক পর্যন্ত তার তাপমাত্রা কি হতে থাকবে? বাড়তে থাকবে, কিন্তু তার অবস্থা কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তার অবস্থার কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে আমরা দেখতেছি 3 পয়েন্ট পর্যন্ত সেম ভাবে আগের মতোই তাপ শোষণ করতে করতে একটা কি, এই যে গ্রাফে রেখাটার ঊর্ধ্বমুখ দেখা যাচ্ছে, এই রেখাটা কি উপরে উঠতেছে, তার মানে কি তার ঊর্ধ্বমুখ দেখা যাচ্ছে, তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। অবস্থানের পরিবর্তন না হয় তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে কোন পর্যন্ত গেল? 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে। দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়ার পরে এরপরে আবার কি হয়ে গেছে? রেখাটা রেখাটা আবার কি হয়ে গেছে? আবার আগের মতো ফ্ল্যাট হয়ে গেছে বা হরাইজন্টাল হয়ে গেছে, আনুভূমিক হয়ে গেছে। কারণ কি, এখন এই যে যতটুকু পানি ছিল, এই পানিটুকু পুরাটুকু জলীয় বাষ্পে পরিণত হবে, পানির বাষ্পে পরিণত হবে। পানির গ্যাসীয় অবস্থার নামকে আমরা কি বলছি? বাষ্প। পানির বাষ্পে পরিণত হবে। বাষ্পে পরিণত হওয়ার জন্য তার কি লাগবে? কিছু পরিমাণ সময় লাগবে। কারণ সম্পূর্ণ পানি একবারে কি অতটুকু তাপ সে গ্রহণ করতে পারবে না। তাকে আস্তে আস্তে সে তাপ শোষণ করবে, তাপ শোষণ করতে করতে সেটা জলীয় বাষ্পে পরিণত হতে থাকবে। ঠিক আছে, পানির স্ফুটনাঙ্ক রেখা। আচ্ছা, এই যে তোমার এ থেকে বি পয়েন্ট এবং সি থেকে ডি পয়েন্ট, প্রশ্নটা ভালোভাবে শোনো, যে এই সি থেকে ডি পয়েন্ট বা এ থেকে বি পয়েন্ট, এই পয়েন্টে তো তাপ শোষিত হচ্ছে কন্টিনিউয়াসলি, তাই না? সম্পূর্ণ তাপটুকু শোষিত হচ্ছে কন্টিনিউয়াসলি। এই তাপটুকু কি কাজে ব্যবহৃত হচ্ছে? পানির অবস্থা পরিবর্তনের জন্য ব্যবহৃত হচ্ছে। পানির অবস্থা পরিবর্তনের জন্য যে তাপ ব্যবহার হয়, সেই তাপটুকুকে আমরা কি বলি? সেটা কি আমরা জানি? এই যে তাপটুকু ব্যবহৃত হলো পানির অবস্থা পরিবর্তনে, বরফ থেকে পানি হওয়া কিংবা পানি থেকে জলীয় বাষ্প হওয়া, এই তাপের একটা নাম আছে। এই তাপটুকুর একটা স্পেসিফিক নাম আছে, এটার কি নাম জানি আমরা? সুপ্ততাপ। কেউ একজন বললো সুপ্ত তাপ, আর কেউ জানি? আচ্ছা, থ্যাংক ইউ যে আমাদেরকে জানালো সুপ্ত তাপ। এই তাপের নাম হচ্ছে সুপ্ত তাপ। ঠিক আছে, এই তাপটুকুর নাম হচ্ছে সুপ্ত তাপ। তাপ সাধারণত দুই ধরনের। আমরা যে তাপ প্রয়োগ করি, তাপ হয় দুই ধরনের। একটা হচ্ছে সুপ্ত তাপ, আরেকটা হচ্ছে তোমার স্পর্শ তাপ বা সেন্সিবল হিট, যেটা আমরা বলি। একটা তাপ আছে যেটা কি হয়, আমাদের গরম লাগে, অনুভব হয় যে তাপমাত্রা বাড়তেছে আস্তে আস্তে, যেই তাপটা তাপমাত্রা বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, সেটাকে ইংলিশে বলি সেন্সিবল হিট। আর যে তাপমাত্রা আমাদের অবস্থা পরিবর্তনের কাজে ব্যবহৃত হয়, সেই তাপটার নাম হচ্ছে সুপ্ত তাপ। ঠিক আছে, একটা হচ্ছে আমার সেন্সিবল হিট, একটা হচ্ছে লেটেন্ট হিট। সুপ্ত তাপের ইংলিশ হচ্ছে আমার লেটেন্ট হিট। লেটেন্ট হিট। তাহলে আমরা কি বলতেছি, যে 0 ডিগ্রি, -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখান থেকে এ পর্যন্ত যে তাপটুকু আমি প্রয়োগ করতেছি, সেই তাপটা তার তাপমাত্রা বাড়াতে ইউজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেন্সিবল হিট। এরপরে এ থেকে বি তে যেতে হলে আমাকে যে তোমার আহ, অবস্থার পরিবর্তন করতেছে, সেই অবস্থার পরিবর্তনের যে তাপটুকু, সেই তাপটুকুর নাম হচ্ছে কি? সেই তাপটুকুর নাম হচ্ছে আমার সুপ্ত তাপ বা লেটেন্ট হিট। হ্যাঁ, ফাতিহা মাহমুদ। স্যার সুপ্ততাপ আরেকটা কি বলছিলেন? আরেকটা হচ্ছে তোমার, এটাকে আমরা ইংলিশে বলি সেন্সিবল হিট, বাংলায় হচ্ছে তোমার অনুভবযোগ্য, বা হচ্ছে তোমার সহজভাবে কি বলা যায়,
এটার নাম হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য তাপ, দ্বারা লিখি আমি। তো সরি, সুপ্ত থাকা আরেকবার। হ্যাঁ বলতেছি। এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য তাপ। ঠিক আছে, এটা হচ্ছে সেন্সিবল বা ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা আমরা ধরে বুঝতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বা সেন্সিবল হিট। আরেকটা হচ্ছে সুপ্ত তাপ। আরেকটা হচ্ছে সুপ্ত তাপ বা লেটেন্ট হিট। সুপ্ত তাপ হচ্ছে যেই তাপ তাপমাত্রা না কিন্তু তাপ। ঠিক আছে, যেই তাপ আমার কোনো পদার্থের অবস্থা পরিবর্তনে সাহায্য করে। যেই তাপটা কি করে আমার কোনো একটা পদার্থের অবস্থা পরিবর্তন করায়, কঠিন থেকে তরলে নিয়ে যায়, তরল থেকে বাষ্পে নিয়ে যায়, বা আবার উল্টা কাজটা করে। ঠিক আছে, যে তোমার বাষ্প থেকে তরলে পরিণত হয়, যেই তাপমাত্রা সরায় ফেললে, এই তাপমাত্রাকে আমরা বলি সুপ্ত তাপ বা লেটেন্ট হিট। ঠিক আছে, একটা হচ্ছে সংবেদনশীল তাপ বা ইন্দ্রিয় গ্রাহ্য তাপ বা সেন্সিবল হিট। আর একটা হচ্ছে লেটেন্ট হিট বা সুপ্ত তাপ। সুপ্ত তাপ হচ্ছে কি? সুপ্ত তাপ হচ্ছে সেই পরিমাণ তাপ, এটা হচ্ছে তাপের একটা অ্যামাউন্ট। ঠিক আছে, লেটেন্ট হিট বা সুপ্ত তাপ হচ্ছে তাপের একটা পরিমাণ। যেই পরিমাণ তাপ যদি আমি কোনো পদার্থে কি করি, প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে সেটার পদার্থের অবস্থা পরিবর্তন করবে। যেমন কঠিন থেকে তরলে পরিণত করবে বা তরল থেকে বাষ্পে পরিণত করবে, সেই তাপটাকে আমরা বলি সুপ্ত তাপ। ক্লিয়ার? আর ইন্দ্রিয় গ্রাহ্যতা। আর ইন্দ্রিয় গ্রাহ্য তাপ বা সেন্সিবল হিট হচ্ছে যেই তাপটা তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। যেই তাপের কাজ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করা। তাহলে সেন্সিবল হিটের কাজ লিখে রাখি আমরা এখানে। সেন্সিবল হিটের কাজ হচ্ছে কি? তাপমাত্রা বৃদ্ধি করা। তাপমাত্রা বৃদ্ধি, এর কাজ হচ্ছে আমার তাপমাত্রাটা বৃদ্ধি করা। আর লেটেন্ট হিট বা সুপ্ত তাপ, এর কাজ হচ্ছে কি? এর কাজ হচ্ছে অবস্থা পরিবর্তন করা। এর কাজ হচ্ছে আমার পদার্থের অবস্থা পরিবর্তন। ঠিক আছে, সেন্সিবল হিটের কাজ হচ্ছে কি? তাপমাত্রা বৃদ্ধি করা। আমরা কি জানি তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পায়? সব রকমের তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পায় না। কিছু কিছু মানে একটা টাইপ অফ তাপ যেটা হচ্ছে কি সেন্সিবল হিট, যেটা আমি যদি প্রয়োগ করি তাহলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এমন না যে সুপ্ত তাপ এক জায়গা থেকে পাওয়া যায় তারপরে সেন্সিবল হিট এক জায়গা থেকে পাওয়া যায়, এরকম না। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধির উপর। আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমি যে তাপটা প্রয়োগ করতেছি সেই তাপটা আমার সেন্সিবল হিট হিসেবে বা ইন্দ্রিয় গ্রাহ্য তাপ হিসেবে ইউজড হচ্ছে। আবার আমি তাপমাত্রা প্রয়োগ করতেছি, মানে তাপ প্রয়োগ করতেছি, আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন সেই তাপটাকে আমরা বলবো সুপ্ত তাপ। ঠিক আছে, এমন না যে দুইটা আলাদা আলাদা সোর্স থেকে তাপ পাওয়া যায় কিংবা দুইটা বা তাপ প্রয়োগ করার আলাদা সিস্টেম আছে, এরকম না। যে কোনো তাপ আমি প্রয়োগ করতেছি, সেই তাপটা যদি আমার তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগে, যদি আমি দেখি যে আমার তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা বলবো সেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য তাপ। আর যদি দেখি যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, সেটা অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন সেই তাপটাকে আমরা বলবো সুপ্ত তাপ। আমরা কি ক্লিয়ার? কিন্তু স্যার এই গ্রাফে আমরা দুইটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গ্রাফে আমরা দুই ধরনের তাপই আমি প্রয়োগ দেখতে পাচ্ছি। এখানে তাপমাত্রা, কিছু তাপ প্রয়োগের ফলে আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য তাপ। আর কিছু তাপ প্রয়োগের ফলে আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু আমার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, বরফ থেকে পানি হয়ে যাচ্ছে, পানি থেকে বরফ হয়ে, পানি থেকে আবার কি হয়ে যাচ্ছে, জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে সেটুকু হচ্ছে সুপ্ত তাপ। এখন দুইটা আলাদা আলাদা নাম আছে। তোমার যেই তাপের ফলে তোমার কি হয়, কঠিন থেকে তরলে পরিণত হয়। যেই তাপের ফলে কঠিন থেকে তরলে পরিণত হয়, সেই প্রক্রিয়াটার নাম কি? গলন। প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? গলন। তাহলে গলনের কাজে যে তাপ ব্যবহৃত হয় সেটাকে বলা হয় গলনের সুপ্ত তাপ। সেটা হচ্ছে কি? গলনের সুপ্ত তাপ। যে তাপটুকু গলনের কাজে ব্যবহৃত হয়, যে তাপটুকু আমার গলনের কাজে ব্যবহৃত হচ্ছে, সেই তাপটুকুর নাম আমরা দিলাম গলনের সুপ্ত তাপ। ঠিক আছে, এখানে দেখো সুপ্ত তাপ নামকরণের কিন্তু একটা সার্থকতা আছে। এই যে এ থেকে বি পয়েন্ট, এখানে কি তাপ প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না, এটাকে আমি বুঝতে পারতেছি। এখানে সে তাপ কি সে শোষণ করতেছে বা করতেছে না, এটা কি আমি বাইরে থেকে বুঝতে পারতেছি? বাইরে থেকে বোঝার তো কোনো উপায় নাই। তাপ প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধি দেখা অথবা অবস্থা পরিবর্তন দেখা। তাই না? আমি এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পারতেছি না, তার মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না যে এখানে কি তাপ আসলে প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এখানে তাপ প্রয়োগ হচ্ছে, আমি কিভাবে বুঝলাম? অবস্থার পরিবর্তন দেখে বুঝলাম। এটা লুকায়িত অবস্থায় আছে, যে এটাকে আমি দেখে বুঝতে পারতেছি না, এই কারণে এটার নাম হচ্ছে সুপ্ত তাপ। ঠিক আছে, যে তাপ প্রয়োগ হয় কিন্তু তাপ প্রয়োগটা ঠিক মতো বোঝা যায় না, এই কারণে এটাকে আমরা বলি কি? সুপ্ত তাপ। সুপ্ত মানে কি? যেটা লুকায়িত অবস্থায় আছে, যেটাকে আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সুপ্ত। ঠিক আছে, তাহলে এ বি পয়েন্টের মাঝখানে, এই দুইটা পয়েন্টের মাঝখানে যে তাপটুকু ইউজ হইলো, এই তাপটুকুর নাম হচ্ছে কি? আমাদের গলনের সুপ্ত তাপ। আবার সি থেকে ডি, এই যে তোমার
এইখানে যে পরিমাণ তাপটুকু কি হলো, শোষিত হলো, যে তাপটুকু আমি দেখতে পারতেছি না যে এটা শোষিত হচ্ছে কি হচ্ছে না, এটাকে আমরা বলছি কি বাষ্পীভবনের সুপ্ত তাপ। ঠিক আছে, বা স্ফুটনের সুপ্ত তাপ। বাষ্পীভবনের সুপ্ত তাপ বা স্ফুটনের সুপ্ত তাপ। আমরা কি বুঝতে পারছি গ্রাফে আমরা কি বোঝাতে চাচ্ছি? গ্রাফে আমাদেরকে বলতেছে যে -40°C তাপমাত্রা থেকে 0°C তাপমাত্রা পর্যন্ত সময়ের সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেল। সে তাপ গ্রহণ করলো, তাপ গ্রহণ করে এ পয়েন্টে গেল, এ পয়েন্টে কি হলো, সে গলতে শুরু করলো, বরফটা গলতে শুরু করলো। এই জন্য এ থেকে বি পয়েন্টের মাঝখানে সে সম্পূর্ণটুকু বরফ, সম্পূর্ণটুকু পানিতে পরিণত হলো। এবং এই প্রক্রিয়াটার নাম আমরা জানি গলন, এবং যে তাপমাত্রায় এই প্রক্রিয়া ঘটে সেটাকে বলা হয় গলনাঙ্ক। তাহলে এ বি রেখাটাকে আমরা বলতেছি গলনাঙ্ক রেখা। এই গলনাঙ্ক রেখায় যে তাপটুকু ব্যবহৃত হলো সেই তাপের নাম হচ্ছে গলনের সুপ্ত তাপ। আচ্ছা, এরপরে বি পয়েন্টে সম্পূর্ণ পানি হয়ে গেছে। এরপরে আবার তাপ প্রয়োগ করা হচ্ছে, তাপ প্রয়োগের ফলে পানিটুকু এখন তাপমাত্রা আবার বাড়তে শুরু করছে। কারণ পানির তাপমাত্রা কততে পৌঁছালে সেটা ফুটতে শুরু করবে, 100°C পৌঁছালে ফুটতে শুরু করবে। তাহলে পানির তাপমাত্রা বাড়তে বাড়তে বি থেকে সি পয়েন্টে গেল, সি পয়েন্টে তাপমাত্রা 100°C পৌঁছালো। 100°C তাপমাত্রায় পৌঁছানোর পরে সেই পানিটা কি হচ্ছে তোমার স্ফুটন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা শুরু করছে, তখন পানিটা বাষ্পীভূত হতে শুরু করছে। পানি থেকে সেটা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে সি থেকে ডি পয়েন্ট পর্যন্ত। এই পুরা রেখা জুড়ে সে কি হচ্ছে, এতটুকু সময় নিয়ে সম্পূর্ণ পানি সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়েছে। সাধারণত আমরা কখনো করি না, কিন্তু যদি আমি কি করি, চুলায় একটা পাতিলে খুবই অল্প পরিমাণ পানি নিয়ে সেটাকে তাপ দিতে থাকি, একসময় কি পানি শুকায় যাবে না? সবগুলা সবগুলা পানি কিন্তু শুকায় যাবে। কিভাবে শুকায় গেল? পানি হচ্ছে সম্পূর্ণ বাষ্প হয়ে উড়ে চলে গেছে, তাই না? তাহলে সম্পূর্ণ পানি কিন্তু জলীয় বাষ্পে পরিণত হতে হয়। এবং এটা কি কি লাগে, দেওয়ার সাথে সাথে তো হয়ে যায় না। খুবই অল্প পরিমাণ পানি থাকলে সেখানে না হয় দেওয়ার সাথে সাথে হয়ে যায়, কিন্তু যদি আমি পাতিল ভর্তি করে পানি দেই, তাহলে কি লাগবে, সে সম্পূর্ণটুকু বাষ্পীভূত হয়ে শুকায় যেতে কি অনেক টাইম লাগবে। এই কারণে দেখো সি থেকে ডি রেখাটা, এই রেখাটা কিন্তু অনেক বড়। আবার বরফকে রেখে দিলে সে একাই কিন্তু এমনিতেই পানিতে পরিণত হয়, আর একটু তাপ দিলে তো কোনো কথাই নেই, খুবই তাড়াতাড়ি সেটা সম্পূর্ণ বরফ সম্পূর্ণ পানিতে পরিণত হয়ে যায়। এই কারণে এই বি রেখাটা দেখো কিন্তু ছোট, সময় কিন্তু কম লাগছে এই বিতে, গলনের ক্ষেত্রে সময় কম লাগছে, এবং স্ফুটনের ক্ষেত্রে কিন্তু আমার সময় অনেক বেশি লাগছে। তাহলে এই রেখার ছোট বড় রেখা, এটাতে আমি কি বুঝতে পারতেছি যে সময় কতটুকু লাগতেছে? স্ফুটনের জন্য আমার অনেক বেশি পরিমাণ তাপ লাগে। স্ফুটনের যে সূক্ষ্ম তাপ, এই সূক্ষ্ম তাপটুকু বেশি, এটা অনেক বেশি পরিমাণ তাপ লাগে। এই কারণে অনেক বেশি সময় জুড়ে সে কি হচ্ছে, সে বাষ্পীভূত হচ্ছে। আস্তে আস্তে সি থেকে ডি পয়েন্টে সময়, এই পুরাটুকু সময় নিয়ে সে বাষ্পীভূত হয়ে গেছে। যেহেতু এখানে যে প্রক্রিয়াটা ঘটছে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি স্ফুটন, এবং 100°C আছে। দেখো তো সি পয়েন্টও 100-তে আছে, ডি পয়েন্টও 100°C আছে। তাহলে দুইটাই যেহেতু 100°C আছে, এই কারণে এই রেখাটার নাম হচ্ছে কি পানির স্ফুটনাঙ্ক রেখা। রেখাটুকু সম্পূর্ণটুকু পানির স্ফুটনাঙ্কের উপরে আছে, এই কারণে এই রেখাটার নাম হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। এরপরে ডি পয়েন্ট থেকে দেখো কি হচ্ছে, ডি পয়েন্ট থেকে গ্রাফটা উপরের দিকে চলে গেছে, এবং এটা শেষ করা হয় নাই। এটা কি করা হয় নাই? শেষ করা হয় নাই। ঠিক আছে, এটা কি একটা কন্টিনিউয়াস গ্রাফ। তাহলে ডি পয়েন্টে সম্পূর্ণ পানি সম্পূর্ণ জলীয় বাষ্পে পরিণত হয়ে গেছে। এরপরে জলীয় বাষ্পকে যদি আমি এরপরে 10, 20, 30, 40 জুল তাপ দেই, সেটা কি আর অন্য কোনো স্টেটে যাবে? প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা হতে হলে সেটার তাপমাত্রা অনেক 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 বেশি দিতে হবে। সূর্যের তাপমাত্রার মতো তাপমাত্রা দিতে হবে, 6000°K, সরি 3000 K, এর উপরে তাপমাত্রা দিতে হবে। ঠিক আছে, খুবই হাই একটা টেম্পারেচার। তাহলে এত টেম্পারেচারে যেতে হলে আমাকে কি তাপও সেই রকম প্রয়োগ করতে হবে? আমার গ্রাফে কি অতটুকু তাপ প্রয়োগ করা তো দেখায় নাই। এই জন্য এটাকে তোমার গ্রাফটা শেষ করা হয়নি, গ্রাফটাকে উপরের দিকে ছেড়ে দেওয়া হয়েছে, যে এখানে জলীয় বাষ্প থাকবে। এরপর আমি যতই তাপ দিই না কেন, তাপমাত্রা 100 থেকে 120, 40, 50, 60, 200°C যতই করি না কেন, সেই জলীয় বাষ্প জলীয় বাষ্পই থাকবে। তার তাপমাত্রায় বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু তার স্টেটের কোনো চেঞ্জ হবে না, তার অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটাকে যদি আমি প্লাজমা নিয়ে চিন্তা করতে চাই, তাহলে অনেক অনেক বড় গ্রাফ আঁকতে হবে আমাকে। ঠিক আছে, তাপমাত্রা অনেক বেশি বাড়িয়ে ফেলতে হবে। তাহলে এই গ্রাফটাতে আমাকে কি বোঝাচ্ছে, এটা কি আমরা এখন লিখতে পারবো না? গ্রাফটা ব্যাখ্যা করতে পারবো? আমাকে জি যদি বলে জি যে বরফের তাপ প্রদানের লেখচিত্র আঁকো, আমাকে বলে দিল যে -15°C একটা বরফ আছে, -15°C একটা বরফের টুকরো আছে। এই বরফের টুকরোটুকু আমাকে কি করতে হবে? আমাকে সম্পূর্ণটা জলীয় বাষ্পে পরিণত করতে হবে। এই বরফের টুকরো আমাদের সবগুলা কি করতে হবে? জলীয় বাষ্পে পরিণত করতে হবে। তাহলে আমাকে তাপ প্রয়োগের বা তাপ প্রদানের লেখচিত্র এঁকে বুঝাতে বললো। তখন আমরা কি করবো, এরকম একটা এক্স অক্ষ বরাবর সময় নিব, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা নিব, এবং এরকম একটা গ্রাফ আঁকবো, যে 15°C থেকে ফার্স্টে 0°C যাবে। 0°C যে তারপরে কি হবে, সে অবস্থা পরিবর্তন করবে। অবস্থা পরিবর্তন করার পরে 0°C পানি থেকে শুরু করে সে 100°C পানিতে যাবে। 100°C পানি থেকে আবার সে অবস্থা পরিবর্তন করে জলীয় বাষ্পে যাবে। 100°C জলীয় বাষ্প থেকে এরপরে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে।
ঠিক আছে, আশা করি এখানে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, সেকেন্ড একটা গ্রাফ আছে, আগের গ্রাফের একদম এক্সাক্ট অপোজিট একটা গ্রাফ। আগের গ্রাফের অপোজিট একটা গ্রাফ, জলীয় বাষ্পকে দেখো শীতলীকরণের চিত্র নিচে লেখা আছে শীতলীকরণ। একটু আগে আমরা জেনে আসলাম শীতলীকরণ মানে কি। কোনো কিছুকে শীতল করা। প্রণের কোনো বিপরীত কিছুকে প্রক্রিয়া। ঘনীভবন বা হচ্ছে কি তোমার স্ফুটনের বিপরীত প্রক্রিয়া। ফুটবল এখানে কি হয়, তাপমাত্রা কি করা হয়, ঠান্ডা করা হয়। না হয়। তাপ সরিয়ে ফেলা হয়, হ্যাঁ। বা তাপ এখান থেকে সরিয়ে ফেলা হয়, বা তাপ কমিয়ে ফেলা হয়। দেখো এখানে কিন্তু আগে ছিল কি তাপ শোষণ। আগের আগের স্লাইডে আমাদের এখানে লেখা ছিল তাপ শোষণ, এই স্লাইডে দেখো এখানে কি লেখা আছে, তাপ বর্জন। তাহলে আমি কি তাপমাত্রা সরিয়ে ফেলতেছি, আমি তাপমাত্রা সরিয়ে ফেলতেছি। তাহলে বরফ কি করতেছে, আমি তো তাপমাত্রা সরাচ্ছি, বরফ সে কাজ কি কাজ করতেছে, বরফ হচ্ছে তাপ বর্জন করতেছে। বরফ কি হচ্ছে, আমাদের তাপ বর্জন করছে। আচ্ছা, তাহলে আগের গ্রাফটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই গ্রাফ আমরা ব্যাখ্যা করতে পারবো। আহ শোভা, আমাদের এই গ্রাফটা একটু ব্যাখ্যা করে বলো দেখি, গ্রাফে কি বোঝানো হচ্ছে। আগেরটা কি ছিল, বরফ ছিল, এখন কিন্তু বরফ নাই, এখন কি আছে, এখন জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প থেকে আমি সেটাকে শীতলীকরণ করতে করতে বরফে নিয়ে যাব। প্রসেসটা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। একশো চল্লিশ ডিগ্রি হচ্ছে জলীয় বাষ্পের তারপরে এখান থেকে আস্তে আস্তে এটাকে আমরা স্ফুটনাঙ্কের মাধ্যমে এটাকে আমরা পানিতে পরিণত করব। 100 ডিগ্রিতে আসলে সেটা স্ফুটনাঙ্কের মাধ্যমে সেটা আস্তে আস্তে পানির দিকে পরিণত হবে। তারপর পানিকে আমরা আস্তে আস্তে Wait, তাপ দেওয়ার ফুটনাঙ্কের মাধ্যমে তাপ আমরা পানিতে দেওয়ার কিভাবে পরে পরিবর্তন করবো? তাপ সরিয়ে নেওয়ার পরে এটা আস্তে আস্তে বরফে পরিণত হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, যে পর্যন্ত বলছো ঠিক আছে। স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কি কোনো প্রক্রিয়ার নাম? জি না। বাবা, আরেকবার, স্ফুটনাঙ্ক কি আমাদের কোনো প্রক্রিয়ার নাম? স্ফুটনাঙ্ক কিন্তু কোনো প্রক্রিয়ার নাম না, স্ফুটনাঙ্ক একটা জাস্ট টেম্পারেচারের একটা নাম। একটা তাপমাত্রার নাম হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে এখানে প্রক্রিয়াটা কি হবে, আমি যে বরফ থেকে কি করতেছি, তাপ সরাই ফেলতেছি, প্রক্রিয়াটার নাম কি নিচে লেখা আছে, শীতলীকরণ। আমরা কিন্তু শীতলীকরণ করতেছি, আমরা স্ফুটনাঙ্কের মাধ্যমে তাপ সরাচ্ছি না, আমরা শীতলীকরণের মাধ্যমে তাপ ফেলছি। সরাচ্ছি। ঠিক আছে, তাহলে শীতলীকরণের মাধ্যমে আমরা জলীয় বাষ্পের তাপমাত্রা 140 থেকে আস্তে আস্তে কমাতে থাকবো। 100-তে আসার পরে কি হবে, রেখাটা স্ট্রেট লাইন হয়ে গেছে কেন, হরিজন্টাল হয়ে গেল কেন? সে সময় সুপ্ত তাপ ছিল, কোনো তাপমাত্রা পরিবর্তন হয়নি। জলীয় বাষ্প আস্তে আস্তে পানিতে পরিণত। হ্যাঁ, যতটুকু জলীয় বাষ্প ছিল সম্পূর্ণটা তো একবারে পানিতে পরিণত হবে না। আমরা যেরকম দেখছি, যতটুকু পানি সম্পূর্ণ একবারে যেভাবে জলীয় বাষ্পে পরিণত হয় নাই, সেম ভাবে সম্পূর্ণ জলীয় বাষ্প একবারে পানিতে পরিণত হবে না। টাইম লাগবে, সময় লাগবে। তাহলে সময়ের সাথে সাথে আমার কি, যখন স্ফুটনাঙ্কে চলে আসছি 100 ডিগ্রি সেলসিয়াস চলে আসছি, 100 ডিগ্রি সেলসিয়াসে কি থাকে, জলীয় বাষ্পও থাকে, পানিও থাকে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে এখন আমি তাপমাত্রা কমাচ্ছি, বা তাপ সরাচ্ছি। তাপ সরাচ্ছি, তাপ কতটুকু সরাতে হবে, শুদ্ধ তাপের পরিমাণ সমান পরিমাণ তাপ আমি যদি এখন এখানে জলীয় বাষ্প থেকে সরিয়ে ফেলি, তাহলে সে কি হবে, আস্তে আস্তে পানিতে পরিণত হবে। তাহলে আস্তে আস্তে সেটা পানিতে পরিণত হচ্ছে। স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, কিন্তু তাপ আমি কি করছি, সরাচ্ছি, তাপ বর্জন করতেছে, বরফটা তাপ বর্জন করতে করতে সে সম্পূর্ণ জলীয় বাষ্প সম্পূর্ণ পানিতে পরিণত হলো। এখানে নাম তোমার নামকরণ করা হয় নাই, এবিসিডি পয়েন্ট দিয়ে নেই, আমরা পয়েন্ট দিয়ে দিই। এটাকে ধরলাম একদম ফার্স্টের পয়েন্টটা হচ্ছে 0 বা ও পয়েন্ট, এরপরে এখান থেকে আমি দিলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এই এ বি রেখা, এই এ বি রেখাকে আমরা কি বলতেছিলাম আগের বার, ফুটনাঙ্ক রেখা। ফুটনাঙ্ক রেখা কার ফুটনাঙ্ক বলতো রেখা। এখন এই গ্রাফে, জলীয় বাষ্পের না পানির? ফুটনাঙ্ক রেখা স্যার কার ছিল, পানি এবং জলীয় বাষ্পের জলীয় ছিল বাষ্প না স্যার পানির ছিল? পানির ছিল। পানির ছিল। এই ক্ষেত্রে এখানে তো পানি ঘুরতেছে না। তাহলে এটাকে আমি স্ফুটনাঙ্ক রেখা যদি বলি, রেখাটা কথা কি ঠিক হবে? আমার তো প্রসেস উল্টা করতেছে। স্ফুটনের উল্টা প্রসেস বা অপোজিট প্রসেসের নাম কি ছিল, ও ঘনীভবন। ঘনীভবন। তাহলে এই রেখার নাম কি হবে, ঘনীভবন রেখা। এই ঘনীভবন। রেখার নাম হবে এখন আমার ঘনীভবন রেখা। ঠিক আছে, এই রেখার নাম হবে এখন আমার কি, ঘনীভবন রেখা। কারণ এখানে প্রসেসটা হচ্ছে অপোজিট, প্রসেসটা ঘটছে উল্টা। এই কারণে রেখার নামটা চেঞ্জ হয়ে গেছে। স্ফুটনাঙ্ক যদিও আছে, যদিও সে স্ফুটনাঙ্কে আছে, কার স্ফুটনাঙ্কে আছে, পানির স্ফুটনাঙ্কে আছে, কিন্তু এখানে কাজটা হচ্ছে জলীয় বাষ্পের সাথে। তাহলে জলীয় বাষ্পের ঘনীভবন রেখা, এই এ বি রেখাটাকে আমরা বলবো এখন জলীয় বাষ্পের ঘনীভবন রেখা। ঠিক আছে, ঘনীভবন রেখা। এরপরে আবার কি, আমি আবার শীতলীকরণ করতেছি, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাব। সি পয়েন্টে কি হবে, তাপমাত্রা কমতেছে।
তাহলে বি থেকে সি পয়েন্টে শীতলীকরণের মাধ্যমে তার তাপমাত্রা আমি কমাচ্ছি। যে এখন কোন স্টেটে আছে? এখন সে পানিতে আছে, পানি অবস্থায় আছে, তরল অবস্থায় আছে। এখন সে কি আছে? তরল অবস্থায় আছে। বি থেকে সিতে তার অবস্থার কোনো পরিবর্তন ঘটলো না, সে তোমার 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে আস্তে আস্তে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হলো। মানে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কি বরফের গলনাঙ্ক, তাই না? এখন এই যে রেখাটা সিডি রেখা, এই সিডি রেখাকে আমরা বলছিলাম গলনাঙ্ক রেখা। এখন এখানে কি হচ্ছে? পানি এখন আবার কি হবে? বরফে পরিণত হবে, তাই না? পানি এখন কি হবে? বরফে পরিণত হবে। এখন এখানে আমি এই রেখার কোনো এক্সাক্ট নাম নাই, এই রেখার এখন বড় কারণ কি তোমার গলনের অপোজিট কোনো প্রসেস নাই, আমরা এটাকে জমাট বাঁধা বলতে পারি। ঠিক আছে, জমাট বাঁধা বলতে পারি। কিন্তু এটার কোনো এরকম স্পেসিফিক কোনো নাম নাই যে সিডি রেখার এরকম একটা নাম দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা কিন্তু যে কোনো কিছু বলতে পারি। এই ক্ষেত্রে কি হবে? পানি সে আবার জমতে শুরু করবে। পানি এখন শীতলীকরণের মাধ্যমে সে জমতে শুরু করবে, জমে সি থেকে ডি পয়েন্টে পানির অবস্থা তরল থেকে কঠিনে পরিণত হবে। তরল থেকে কি হবে? কঠিনে পরিণত হবে। কঠিনে পরিণত হওয়ার পরে আবার সেম 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আস্তে আস্তে তাপ বর্জনের মাধ্যমে আবার আগে 40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত। আমরা কি বুঝতে পারছি সবাই? সেম গ্রাফ আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট এটাকে ধরে উল্টে দিছে। এটা -40 থেকে শুরু হয়েছে, 140-এ যে শেষ হয়েছে। এবং এই গ্রাফটা কি 140 থেকে শুরু হয়েছে, -40-তে গিয়ে শেষ হয়েছে। আগেরটাতে তাপ শোষিত হচ্ছিল, এই ক্ষেত্রে তাপ এখন বর্জন হচ্ছে, তাপ বর্জিত হচ্ছে। ঠিক আছে, তাহলে তাপ বর্জনের মাধ্যমে আমরা কি করতে পারি? জলীয় বাষ্প থেকে আবার বা গ্যাসীয় পদার্থ থেকে আবার কিসে কনভার্ট করতে পারি? বরফে কঠিন কি পদার্থে হইতে কনভার্ট করতে পারি, কঠিন। কঠিনে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এই পর্যন্ত কারো প্রশ্ন আছে দুইটা গ্রাফে? না স্যার, এই যে জলীয় গ্যাসীয় পদার্থ থেকে কঠিন পদার্থে পরিণত করার যে প্রক্রিয়াটা, ওটাকে ঘনীভবন বা শীতলীকরণ বলা হয়। ঘনীভবন দুইটাকেই বলা হয়। ঠিক আছে, শীতলীকরণ পুরা প্রসেসটাই শীতলীকরণ। ঠিক আছে, ঘনীভবন আমি যদি কি করছিলাম, অ্যাকুমুলেট করতেছি, তাই না? জলীয় বাষ্পের কণাগুলো কি ছিল? অনেক দূরে দূরে ছিল, সেটাকে কাছে নিয়ে আসছি, একটা ঘনীভবন হয়েছে। এখন তরল পদার্থের চাইতে কঠিন পদার্থের কণাগুলো তো আরো বেশি কাছাকাছি আছে, তাই না? তাহলে তরল পদার্থের তো দূরে থেকে আমাকে কাছাকাছি নিয়ে আসতে হবে, এক জায়গায় অ্যাকুমুলেট করতে হবে, এটাকেও আমরা ঘনীভবন বলতেছি, বলতে পারি আমরা। ঠিক আছে, এটাকে আমরা দুইটাকেই ঘনীভবন বলতে পারি বা শীতলীকরণও বলতে পারি। কারণ কি, পুরো প্রসেসটাই হচ্ছে শীতলীকরণ, এখানে সম্পূর্ণটাই শীতলীকরণ করতেছে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি লেখা আছে, বাষ্পীভবন আর ঘনীভবন। একটু আগে আমরা একটা কি করছি, স্ফুটন। হ্যাঁ স্ফুটন, হ্যাঁ বলো। স্যার, শীতলীকরণ প্রক্রিয়ায় তো একটা দাগ পড়ে, মানে একটা হালকা হালকা করে একটা দাগ টেনে দিছে, তো আমরা কেন তাহলে তাপ প্রদানের যেটা ছিল মানে গলনাঙ্কের যেটা, ওইখানে কেন এরকম কোনো লাইক হালকা হালকা করে দাগ দেয় নাই? এইটা, এই যে তোমার এই জি, ডটের হালকা এই লাইনটা, হ্যাঁ, ডট ডট। এটা কোনো কারণ নাই, এটা গ্রাফ পেপারের লাইন। ঠিক আছে, আমি মানে আগেরটা, এমন কি যে এখানে দিতেই হবে আবার ওখানে দিলে হবে না, এমন না না, কিছু? এরকম এরকম কোনো বাধ্যবাধকতা নাই, দুটো একই জিনিস। ঠিক আছে, এটা আমি দেখে বুঝতে পারছি 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও আমি দেখে বুঝতে পারছি 0 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু আমাদের বোঝার সুবিধার্থে এই লাইনটা টেনে দিছে। এটা হচ্ছে তোমার কি, গ্রাফ পেপারে তো আমরা কি প্রত্যেকটা মানে এক একটা ঘরকে ইউনিট ধরে নেই না, যে 1 ঘর সমান 1 ইউনিট বা 10 ঘর সমান 1 ইউনিট। তারপরে কি এরকম তোমার গ্রাফ পেপারে কি থাকে, এরকম গ্রিড টান থাকে, এই গ্রিড বরাবর আমি দাগ টানি, সেই গ্রিড হচ্ছে তোমার এইটা, এই লাইন। এটা কোনো আলাদা কোনো সিগনিফিকেন্স নাই। এরপরে আমাদের এখন দেখো, একটু আগে আমরা দেখছি স্ফুটন, আর বা এখন আমরা দেখতেছি বাষ্পীভবন। দুইটার মধ্যে কোনো কি নাই, আপাতত দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। একটা হচ্ছে কি, তাপ প্রয়োগ করে আমরা কোনো তরলকে গ্যাসে রূপান্তর করতেছিলাম, এখন তাপ প্রয়োগ করে কোনো তরলকে বাষ্পে রূপান্তর করতেছি, তাই না? ঘনীভবন তো আগেও আগেও যা ছিল এখনো তা আছে, ঘনীভবন চেঞ্জ হয় নাই। এখানে আবার সংজ্ঞা দেওয়া হয়েছে কোনো, কিন্তু ঘনীভবন চেঞ্জ হয় নাই। বাষ্পীভবন গ্যাসীয় পদার্থে পরিণত করা, আর এখানে কি লেখা আছে, এখানে দেখো, তাপ প্রয়োগের মাধ্যমে তরলকে বাষ্পে পরিণত করা, তরলকে কি বাষ্পে রূপান্তর করা, তাই না? এখন গ্যাস আর বাষ্প এই দুইটার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? আচ্ছা, আফিয়া তাবাসসুম। গ্যাস হচ্ছে পদার্থের একটা অবস্থা, গ্যাস। আর বাষ্পকে হচ্ছে আমরা কোনো তরল বা কঠিন পদার্থ থেকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করি। বাষ্পকে কি আমি কোনো একটা পদার্থের অবস্থা বলতে পারি না? বাষ্পটা কি অবস্থায় থাকে?
তো এটা গ্যাসীয় অবস্থা থাকে। স্যার দুটো জিনিস দেখতে একই, কিন্তু এদের মূল পার্থক্য হচ্ছে ওটা একটা তাপমাত্রার অবস্থা, আর বাষ্পটাকে তো আমরা চাপ বা তাপের মাধ্যমে তৈরি করি। আমরা কি তাপ দিয়ে তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করি নাই একটু আগে? হ্যাঁ, করছিলাম। তাহলে সেটাকে আমরা বাষ্প না বলে গ্যাস বলছি কেন? বাষ্প বললে কি সমস্যা ছিল? আর কেউ ট্রাই করবে? আফিয়া যেটা বলছে সেটা কি কিছুটা পরিমাণ বা অনেকটা পরিমাণই ঠিক আছে, এর সাথে একটু জাস্ট অ্যাড করতে হবে, একটা বিষয় একটা স্যার জিনিস অ্যাড করতে হবে। আর কেউ কি ট্রাই করবে? গ্যাসীয় পদার্থ যেগুলো ওগুলাকে গ্যাস বলা হয়, যেমন অক্সিজেন কিংবা নাইট্রোজেনকে। আচ্ছা, দেখো গ্যাস এবং বাষ্পের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আমি কোনো কিছুকে তাপ দিয়ে আমি সেটাকে গ্যাসীয় পদার্থে পরিণত করতে পারি, বাষ্পে পরিণত করতে পারি, সেটাতে কোনো সমস্যা নাই, দুটোই পসিবল। কিন্তু গ্যাস হচ্ছে এমন পদার্থগুলা যেটা রুম টেম্পারেচারেই সে গ্যাসীয় অবস্থায় থাকবে বা বায়বীয় অবস্থায় থাকবে। ঠিক আছে, গ্যাস হচ্ছে এমন পদার্থগুলা বা তাপমাত্রার এমন একটা, সরি, পদার্থের এমন একটা অবস্থা যেটা রুম টেম্পারেচারে সে কি থাকবে, বায়বীয় অবস্থায় থাকবে, তার কণাগুলোর মধ্যে এত পরিমাণ ডিস্টেন্স থাকবে। আর বাষ্প হচ্ছে যেটা জেনারেলি কোনো রুম টেম্পারেচার যদি আমি রেখে দিই, সেটা কখনোই গ্যাসীয় অবস্থায় থাকবে না, সেটা আইদার লিকুইড অথবা সলিড, তরল অথবা কঠিন পদার্থ হিসেবে থাকবে। সেটাকে আমি তাপ দিলে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে, আবার যদি তাপ সরায় ফেলি, রুম টেম্পারেচারে নিয়ে চলে আসি, তখন সেটা কি হয়ে যাবে, আবার লিকুইড হয়ে যাবে অথবা আবার কঠিন পদার্থে পরিণত হবে, সেটাকে আমরা বলবো বাষ্প। তাহলে বাষ্প হচ্ছে কি একটা টেম্পোরারি অবস্থা, বাষ্প হচ্ছে কি আমার একটা অস্থিতিশীল একটা অবস্থা। এটা কি, এটা পার্মানেন্ট না, এটা একটা টেম্পোরারি অবস্থা। আমি সেই কোন একটা তরল পদার্থ বা কোন একটা কঠিন পদার্থ, এটাকে আমি তাপ দিয়ে বায়বীয় পদার্থে পরিণত করলাম। এরপরে যদি এটাকে আবার তাপ সরাই ফেলে রুম টেম্পারেচারে আগের মতো যদি নিয়ে চলে আসি, তখন যদি সে আবার কি হয়ে যায়, তরল অথবা গ্যাসীয়, তরল অথবা কঠিন পদার্থে পরিণত হয়ে যায়, তখন সেই বস্তুটাকে আমরা বলছি বাষ্প। আর গ্যাস হচ্ছে সেটা এমন একটা পদার্থ যেটা রুম টেম্পারেচারেও সে বায়বীয় অবস্থাতেই থাকে। ঠিক তো আছে, স্যার গ্যাস আর তাহলে বাষ্পের এতক্ষণ আমরা গ্যাস কেন বলছি? তাহলে তখন আমরা বুঝতাম যে বাষ্প, এটা তো টেম্পোরারি ছিল। কারণ আহ, গ্যাসীয় আর বায়বীয়, বায়বীয় অথবা গ্যাসীয়, এটা কি একটা পদার্থের অবস্থার নাম, আমরা পদার্থের অবস্থাটাকে ইন্ডিকেট করতেছিলাম। ঠিক আছে, যদি একদম অ্যাকুরেটলি থাকতে হয় তাহলে অবশ্যই আমাকে বাষ্পই বলতে হবে। এখানে আসলে গ্যাস বলাটা একদম অ্যাকুরেট না। কিন্তু গ্যাসীয় কি, আমি বায়বীয় অবস্থার একটা নাম হচ্ছে গ্যাসীয় অবস্থা, তাই না? পদার্থের অবস্থা নির্দেশ করার জন্য আমি গ্যাস বলতেছিলাম, যেটাকে আমি গ্যাসে রূপান্তর করছি, মানে এটাকে বায়বীয় অবস্থায় রূপান্তর করছি। ঠিক আছে, পানিকে কি হলে, যদি আমি পানিকে জলীয় বাষ্প বলতেছি, আমি কিন্তু পানির গ্যাস বলি না। আমি কিন্তু কখনোই পানির গ্যাস বা ওয়াটার গ্যাস আলাদা জিনিস, ওটা অন্য একটা জিনিস। আমরা কিন্তু জলীয় বাষ্পকে বা পানিকে তাপ দিয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা পানির গ্যাস বলি না, সেটাকে আমরা কি বলি, অবশ্যই জলীয় বাষ্প বলি। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটাকে আমি কি বলি, জলীয় বাষ্প বলি। আর অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেনের কিন্তু সলিড অবস্থা লিকুইড অবস্থা আছে। লিকুইড অক্সিজেনকে যদি আমি তাপ দেই, সেটা কিন্তু অক্সিজেনের ব্যাপারে পরিণত হবে এবং একসময় কি হয়ে যাবে, সেটা অক্সিজেন গ্যাসে পরিণত হবে। সেটা কিন্তু অক্সিজেন ভ্যাপার হিসেবে থাকবে না, অক্সিজেনের বাষ্প হিসেবে থাকবে না, সে কি অক্সিজেন গ্যাসে পরিণত হবে যদি আমি লিকুইড অক্সিজেনকে তাপ দিই। ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? পানির ক্ষেত্রে সেটা পানিকে তাপ দিলে সেটা পানির জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, এই অবস্থাটার নাম গ্যাসীয় অবস্থা, এই কারণে এটাকে আমি গ্যাস বলছিলাম এতক্ষণ। কিন্তু জিনিসটার নাম কি হচ্ছে, পদার্থটার, ওই অবস্থাটার নাম গ্যাস, কিন্তু পদার্থটা হচ্ছে জলীয় বাষ্প বা পানির বাষ্প। কারণ কি, কারণ এটা রুম টেম্পারেচারে লিকুইড অথবা সলিড অবস্থায় থাকে, এটা লিকুইড অথবা সলিড অবস্থায় থাকে। আর গ্যাস না কেন বলতেছি আমরা এটাকে, যখন সেটা রুম টেম্পারেচারে বা সাধারণ টেম্পারেচারে সে কি থাকবে, সে নিজেই বায়বীয় অবস্থায় থাকবে, তখন আমরা সেটাকে বলবো গ্যাস। পার্থক্যটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন গ্যাস এবং বাষ্প সম্পর্কে? যেমন উদাহরণ কিন্তু আমাদেরকে দিয়ে দিছে অলরেডি একজন, যে অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এগুলাকে কিন্তু আমরা বাষ্প বলি না কখনো, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা গ্যাস বলি। কিন্তু এই যে পানি থেকে আমি কি করলাম, গ্যাসীয় পদার্থে রূপান্তর করলাম, এটার নাম আমরা দিচ্ছি বাষ্প। ঠিক আছে, যে কোনো সলিড বা লিকুইডকে যদি আমি এটাকে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাই বা বায়বীয় অবস্থায় নিয়ে যাই, সেটাকে আমরা বলবো তার বাষ্প। ঠিক আছে, আর যদি সে আগে থেকেই যদি গ্যাসিয়াস স্টেটে থাকে বা বায়বীয় অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলি গ্যাস। গ্যাস আর বাষ্পের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আমাদের এইটুকুই। ঠিক আছে, এখন আমরা যে স্ফুটন প্রক্রিয়াটা করছিলাম, স্ফুটন প্রক্রিয়া আর বাষ্পীভবন প্রক্রিয়া একই জিনিস। তাপ প্রয়োগ করে তরলকে আমি গ্যাসীয় পদার্থে পরিণত করতেছি,
আর কি যদি তোমার পার্মানেন্টলি গ্যাসীয় পদার্থে পরিণত করতে পারি, অথবা কি যেরকম বাষ্পের মতো টেম্পোরারি একটা বাষ্প তৈরি করতে পারি, যে সেটা কি হবে আবার তাপমাত্রা সরায় ফেললে আবার আগের মতো লিকুইড অথবা কঠিন এই অবস্থায় ফেরত যাবে। তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো বাষ্পীভবন। ঠিক আছে, দুটাকে স্ফুটন বলবো। আর যদি বাষ্পে পরিণত করি তখন সেটাকে আমরা বলবো বাষ্পীভবন। বাষ্পীভবন করতে হলে আমাকে অবশ্যই স্ফুটনই করতে হবে। বাষ্পীভবন আমরা স্ফুটন প্রক্রিয়ার মাধ্যমেই করি, একই জিনিস দুইটা, কোনো পার্থক্য নাই। এরপরে আমাদের আছে কি পাতন এবং ঊর্ধ্বপাতন। আমাদের এরপরের টপিক হচ্ছে কি পাতন এবং ঊর্ধ্বপাতন। একটু আগে একজন বলছিল যে তোমার শীতলীকরণ প্রক্রিয়া, ওই জায়গায় আমরা পাতন শব্দটা শুনছি। পাতন কাকে বলে? পাতন হচ্ছে কি তোমার একটা প্রসেসের নাম, একটা প্রক্রিয়ার নাম, একটা ল্যাবে একটা প্রসেসের নাম হচ্ছে আমাদের পাতন। ইংলিশ কি আমরা জানি পাতনের ইংলিশ কি? ডিস্টিলেশন। ডিস্টিলেশন। পাতনের ইংলিশ হচ্ছে ডিস্টিলেশন। ল্যাবে আমাদের ডিস্টিলেশন ফ্লাস্ক থাকে, ডিস্টিলেশন একটা মেশিন থাকে, একটা যন্ত্রের মাধ্যমে আমরা ডিস্টিলেশন করতে পারি। আর ম্যানুয়ালিও করা যায়, যন্ত্র ছাড়াও ম্যানুয়ালি পাতন করা যায়, ডিস্টিলেশন করা যায়, সেটা আমরা দেখবো আজকে। তো পাতন কাকে বলে তোমার সংজ্ঞাটা যদি আমরা পড়ি, সংজ্ঞাটা পড়ো তো। সিথি, সংজ্ঞাটা পড়ো, কি বলছে আমাদের। তাপ প্রয়োগ করলে কোনো তরলকে বাষ্পে রূপান্তরিত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। থ্যাংক ইউ। পাতন হচ্ছে আমাদের এমন একটা প্রসেস যেখানে দুইটা আলাদা আলাদা প্রসেস একসাথে কাজ করতেছে। কি কি কোন দুইটা প্রসেস কাজ করতেছে দেখো তো। তাপ প্রয়োগ করে তরলকে বাষ্পে পরিণত করা, এটার নামটাই নাম দেখছি আমরা কি, তাপ প্রয়োগের ফলে বাষ্পে রূপান্তর করা, এটার নাম কি? ফুটন। বাষ্পীভবন। মাত্রই আমরা দেখলাম এটার নাম হচ্ছে বাষ্পীভবন, তাই না? তাপ প্রয়োগ করে কোন একটা তরলকে আমি কি করতেছি, বাষ্পে পরিণত করতেছি, তাহলে এটার নাম হচ্ছে বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন প্রক্রিয়া করে আমি ঘটালাম, কাজটা করলাম, করার পরে এটাকে আবার পুনরায় শীতলীকরণ করতেছি, পুনরায় শীতলীকরণের মাধ্যমে আবার তরলে পরিণত করতেছি। এই পুরা প্রসেসটার নাম হচ্ছে আমার পাতন। পুরা প্রসেসটার নাম কি? পুরা প্রসেসটার নাম হচ্ছে পাতন। তাহলে পাতন হচ্ছে এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে তাপ প্রয়োগ করে তরলকে বাষ্পে পরিণত করা হয়। এরপরে আবার সেই বাষ্পটাকে কালেক্ট করে বাষ্পটাকে শীতলীকরণের মাধ্যমে, শীতলীকরণের মাধ্যমে আমরা কি করি, ঘনীভবন প্রক্রিয়া ঘটাই। শীতলীকরণের মাধ্যমে আমরা কি করি, ঘনীভবন ঘটাই, তাই না? বাষ্পের ঘনীভবনের মাধ্যমে বাষ্পকে তরলে পরিণত করি। এই পুরা প্রসেসটার নাম হচ্ছে পাতন। আমার পাতন করে তাহলে লাভটা কি হলো? আমি একই জিনিস করলাম কেন? আমি তরল থেকে বাষ্প করলাম, বাষ্প থেকে আবার তরল করলাম, আমার লাভটা কি হলো? ঠিক আছে, এই লাভটা হচ্ছে আমার পাতন হচ্ছে একটা বিশোধন বা ফিল্টারিং প্রসেস। পাতন হচ্ছে কি আমাদের একটা ফিল্টারিং প্রসেস, বা এটা হচ্ছে সেপারেশন মেথড। ফিল্টারিং অথবা সেপারেশন। পাতনের মাধ্যমে আমি কোনো একটা তরল এবং কঠিনের যদি মিক্সচার থাকে, একটা মিশ্রণ থাকে, আমাকে যদি একটা মিশ্রণ দেওয়া থাকে সেটার মধ্যে দুইটা আলাদা আলাদা তরল অথবা দুইটা আলাদা আলাদা কি তোমার তরল এবং কঠিন পদার্থ থাকে, এই আলাদা তরল অথবা তরল কঠিন পদার্থ, এই পদার্থগুলোকে আমি আলাদা করতে পারি। ঠিক আছে, এই পদার্থগুলোকে আমি সেপারেট করতে পারি পাতনের মাধ্যমে। কারণ একটা জিনিস খেয়াল করো যে পাতনে কি হবে, আমাকে ফার্স্টে বাষ্পীভবন করতে হবে। আমাকে ফার্স্টে কি করতে হবে, বাষ্পীভবন করতে হবে। বাষ্পীভবন কোন টেম্পারেচারে ঘটবে? বাষ্পীভবন যেই টেম্পারেচারে ঘটে বা যে তাপমাত্রায় ঘটে সেটার নাম কি? স্ফুটন। স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। ভেরি গুড, স্ফুটনাঙ্ক। ইংলিশে যদি আমরা বলি সেটাকে কি বলি, স্ফুটনাঙ্ক ইংলিশ বয়লিং পয়েন্ট। ঠিক আছে, ইংলিশটা লিখি, ইংলিশ টার্মটা লিখি, জানা দরকার আছে আমাদের। বাষ্পীভবন যেই তাপমাত্রায় ঘটে, যেই তাপমাত্রায় তাপ প্রয়োগের মাধ্যমে তরলকে বাষ্পে রূপান্তর করা হয়, সেই তাপমাত্রার নাম আমরা জানি কি, স্ফুটনাঙ্ক। ইংলিশে হচ্ছে বয়লিং পয়েন্ট। তাহলে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্টে কি হবে, আমার এটা বাষ্পে পরিণত হবে। এখন এটা আমরা কি বলছি, এটা হচ্ছে আলাদা করার একটা প্রসেস। কিভাবে আলাদা করা হয়, এই যে বয়লিং পয়েন্ট, আমরা একটু আগেই জানলাম যে কি স্ফুটনাঙ্ক হচ্ছে প্রত্যেকটা পদার্থের জন্য ফিক্সড। একটা বিশুদ্ধ পদার্থের জন্য স্ফুটনাঙ্ক ফিক্সড না? এটা কি আমরা কি জি। মনে আছে? জি। প্রত্যেকটা পদার্থের জন্য যে আমাদের স্ফুটনাঙ্কটা ফিক্সড, এটা কি পদার্থের একটা ভৌত বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটা একটা বিশুদ্ধ পদার্থের জন্য ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে যদি দুইটা আলাদা আলাদা পদার্থ দেওয়া হয়, আমাকে যদি একটা তরল পদার্থ দেওয়া হয় এবং একটা কঠিন পদার্থ দেওয়া হয়, তাহলে তরল পদার্থের স্ফুটনাঙ্ক একরকম হবে, কঠিন পদার্থের স্ফুটনাঙ্ক আলাদা হবে। আমরা কি ক্লিয়ার যে পদার্থ দুইটা যদি আলাদা পদার্থ হয় এবং দুইটা যদি তরল পদার্থও হয়, দুইটাই যদি তরল পদার্থ হয়, তাহলে দুইটা তরল পদার্থ যদি ভিন্ন পদার্থ হয়, ভিন্ন তরল পদার্থ যদি হয়, তাহলে ভিন্ন তরল পদার্থের জন্য তার স্ফুটনাঙ্ক দুইটা কি হবে, অবশ্যই আলাদা হবে। আর কঠিন পদার্থের তো স্ফুটন।
কঠিনকে আমি ফার্স্টে গলাবো, সেটার গলনাঙ্কে সেটা কি হবে, গোলে তরলে পরিণত হবে। সেই তরলটা কি হবে আবার, স্ফুটনাঙ্ক থাকবে অবশ্যই একটা, তাই না? কঠিন পদার্থকে আমি কি তরলে পরিণত করতে পারি, এরপর সেই তরল পদার্থটুকুর স্ফুটনাঙ্ক থাকবে। বুঝতে পেরেছি? ডিরেক্টলি কঠিন পদার্থের স্ফুটনাঙ্ক থাকবে না, কিন্তু কঠিন পদার্থটাকে আমি কি ফার্স্ট তরলে পরিণত করবো, সেই তরল পদার্থটা অবশ্যই স্ফুটনাঙ্ক থাকবে। তাহলে দুইটাকে যদি আমি বাষ্পীভবনে দেই, একসাথে দুইটাকে বাষ্পীভবন করতে চাই, আমি কি দুইটা আলাদা পদার্থকে একসাথে বাষ্পীভবন করতে পারবো? একই মোমেন্টে একই সাথে কিন্তু দুইটা একসাথে বাষ্পীভবন হওয়া পসিবল না। কারণ কি? কারণ প্রত্যেকটা পদার্থের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন, ডিস্টিংক্ট, আলাদা, ঠিক আছে, ইউনিক। তাহলে পানির স্ফুটনাঙ্ক যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, আমার যদি সোডিয়াম থাকে সেটার মধ্যে, বা যদি সেটার মধ্যে যদি কি থাকে, লবণ থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে, সে লবণের স্ফুটনাঙ্ক অনেক বেশি। লবণকে ফার্স্টে গলায় কি করতে হবে, তরল লবণ করতে হবে, তারপর সেই তরল লবণের স্ফুটনাঙ্ক থাকবে অনেক বেশি। তরলের এই কঠিন পদার্থের স্ফুটনাঙ্ক কি সাধারণত অনেক বেশি থাকে, কারণ সেটাকে ফার্স্টে তরল করতে হয়, এরপরে তরলের স্ফুটনাঙ্ক থাকে, তাই না? তাহলে এই মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে যদি দুইটা আলাদা আলাদা পদার্থ থাকে, তাহলে সেটাকে আমি যদি কি করি, পাতন করি, পাতনে আমার কি হয়, পাতনে বাষ্পীভবন হয়, এবং বাষ্পীভবন দুইটা একসাথে হয় না কখনো। বাষ্পীভবন কি হবে না, দুইটা পদার্থের একসাথে বাষ্পীভবন করা পসিবল না। এর মাধ্যমে আমি বুঝতে পারতেছি কি, যে কোনো একটা পদার্থ বাষ্পে আগে পরিণত হবে, যে কোনো একটা পদার্থ বাষ্পে পরিণত হবে, আরেকটা পদার্থ থেকে যাবে, তার মতো করেই থেকে যাবে। তাহলে এখানে আমি কি, আলাদা হয়ে যাচ্ছে, দুইটা পদার্থ কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, একটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, আরেকটা তরল অথবা কঠিন অবস্থায় থেকে যাচ্ছে। ঠিক আছে, উদাহরণ দিলে আর একটু ভালোভাবে আমি বুঝতে পারবো। দেখো এখানে তোমার বাষ্পীভবনের একটা প্রসেস, একটা ছবি দেওয়া আছে, যে বাষ্পীভবন কিভাবে হয়। এই যে পুরা প্রসেসটাকে আমরা বলি ডিস্টিলেশন বা বাষ্পীভবন। ঠিক আছে, আমাদের ল্যাবে দেখতে পারবা, তোমাদের বইয়ে খুব সম্ভবত ছবিটা দেওয়া নাই, দেখলাম না, বা দেওয়া থাকলেও এত সুন্দরভাবে দেওয়া নাই। সেভেনের বইয়ে না সিক্সের বইয়ে ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, আগে কোনো একটা বইয়ে ছিল এই ছবিটা, তাই না? তো এটা হচ্ছে কি, তোমার ক্ল্যাম্প এটা ধরে রাখতেছে কাকে, এই যে ফ্লাক্সটাকে, এই ফ্লাক্সটার নাম হচ্ছে ডিস্টিলেশন ফ্লাস্ক বা পাতন ফ্লাস্ক। ঠিক আছে, এটা সাধারণত একটা গোলতলি ফ্লাস্ক হয়, নিচের তলাটা গোল থাকে, এটার নিচের যে পার্টটুকু সেটা একটা গোলাকার থাকে, নিচে দেখো এই যে গোল, এটা একটা গোলতলি ফ্লাস্ক, স্পেশাল টাইপ অফ, এখানে একটা এক্সট্রা পার্ট লাগানো আছে, এই কারণে এটার নাম হচ্ছে ডিস্টিলেশন ফ্লাস্ক। এর ভিতরে কি দেওয়া হয়, এর ভিতরে সল্ট ওয়াটার, যেমন এটার ভিতরে সল্ট ওয়াটার দিচ্ছে, আমি যে কোনো দুইটা তরল এবং কঠিনের মিশ্রণ দিতে পারি, অথবা দুইটা আলাদা তরলের মিশ্রণ দিতে পারি। এটার ভিতরে যে কোনো একটা মিশ্রণ থাকবে, মিশ্রণের নিচে আমি বুনসেন বার্নার বা যে কোনো একটা বার্নার দিয়ে সেটাকে তাপ দিব। তাপ দিলে কি হবে, তাপ দিলে যে লিকুইডটা আছে, লিকুইডটার অবশ্যই, আমি জানি, বুঝতে পারতেছি কি, লিকুইডের অবশ্যই একটা স্ফুটনাঙ্ক থাকবে, এবং এটা কি কঠিনের চাইতে কম থাকবে, তাই না? এখানে কি কোনো ডাউট আছে, কঠিনের চাইতে লিকুইডের স্ফুটনাঙ্ক যে কম? না স্যার। কঠিনের কি স্ফুটনাঙ্ক হয় নাকি, তরলের না স্ফুটনাঙ্ক হয়? সেটাই তো আমাদের প্রশ্নটাই হচ্ছে, সেটাই যে আমাদের কঠিনের তো স্ফুটনাঙ্ক হয় না, তাহলে কঠিনকে ফার্স্টে তরলে পরিণত করতে হবে, তাহলে তো কঠিন তো বাষ্পীভূত হবেই না। কঠিন পদার্থটুকু ডাইরেক্ট বাষ্পীভূত হবেই না বললে আসলে ভুল হয়, কারণ হইতেও পারে কঠিনেরও স্ফুটনাঙ্ক থাকে। উর্ধ্বপাতিত ঠিক আছে, পদার্থ হবে না। হ্যাঁ, ঊর্ধ্বপাতিত পদার্থ হয়, কঠিনের স্ফুটনাঙ্ক থাকে না, কথাটা একবারে যদি আমি বলি সেটা ভুল হবে, কারণ কঠিনেরও স্ফুটনাঙ্ক থাকতে পারে, কঠিন পদার্থ বাষ্পে পরিণত হতে পারে। ঠিক আছে, কঠিন পদার্থ বাষ্পীভূত হতে পারে, কিন্তু সেই টেম্পারেচারটা অবশ্যই লিকুইডের চাইতে বেশি হবে। কেন বেশি হবে, কারণ লিকুইডের কি অলরেডি গতিশক্তি বেশি আছে, সে অলরেডি বাষ্পের দিকে এক ধাপ আগায় আছে, তাহলে লিকুইডটা অবশ্যই আগে বাষ্পীভূত হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমরা বলতেছি যে কঠিনের তোমার বাষ্পীভূত হওয়ার বা স্ফুটনাঙ্ক অবশ্যই বেশি লিকুইডের চাইতে। তাহলে লিকুইডটা, যে লিকুইড পদার্থটা আছে সেটা কি আগে বাষ্পীভূত হয়ে যাবে। আচ্ছা, লাবিবা আমাদেরকে বলো, দুইটা লিকুইড আছে, মনে করো এক্স এবং ওয়াই, এই দুইটা লিকুইড আছে, এক্স এর স্ফুটনাঙ্ক হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াই এর স্ফুটনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটাকে কি আমি পাতনের মাধ্যমে আলাদা করতে পারবো কি পারবো না? পারবো। প্রশ্নটা ছিল লাবিবার কাছে, এই দুইটাকে আমরা কি আলাদা করতে পারবো কি পারবো না? স্যার আবার বলেন। পারবো, কেন পারবো? 90 ডিগ্রি স্যার আমি সেলসিয়াস এবং জানি। 80 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের দুইটার কি বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, তাই না? বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক আমাদেরকে কি ইনফরমেশন দেয়, সামির?
জি স্যার। বলো তো এই দুইটাকে কি আমি আলাদা করতে পারবো? পারলে কেন আলাদা করতে পারবো? জি স্যার পারবো, কারণ এক্স এর গলনাঙ্ক, এক্স এর স্ফুটনাঙ্ক হচ্ছে 90°C, আর ওয়াই এর গলনাঙ্ক, ওয়াই এর স্ফুটনাঙ্ক হচ্ছে 80°C। এখন যদি দোনোটাকে একসাথে তাপ দেওয়া হয় তাহলে 90°C, মানে 80°C আগে মানে বয়লিং পয়েন্টে পৌঁছাবে। অর্থাৎ বয়লিং পয়েন্টে পৌঁছালে তো তাহলে ওটা আগে জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। তার মানে ওটাকে আমরা যদি ঠান্ডা করে ফেলি তার মানে ওটাকে আলাদা করা সম্ভব হবে। কিন্তু যখন ওই এক্স এক্স পদার্থটা, ওটা বয়লিং পয়েন্ট 90°। এখন ওইটাতে যদি আমরা বয়লিং পয়েন্টের নিচে যাই তার আগেই ওই 80° এক্স ওয়াইটা বয়লিং পয়েন্ট হয়ে ভেরি গুড, এটা স্ফুটনের মাধ্যমে পদার্থটা আলাদা। থ্যাংক ইউ। লাবিবা বুঝতে পারছো? শুনছো কি বলছে? জি স্যার। বাকি সবাই কি শুনছি আমরা? আমাদের জি। এরকম এক্সপ্লেনেশন সাধারণত জানতে চায় না। যদি জানতে চাই তাহলে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে দুইটা আলাদা, যদি দুইটা তরল পদার্থের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক যদি আলাদা হয় তাহলে পাতন পদ্ধতিতে আমি এই দুইটা তরলকেও আলাদা করতে পারি। দুইটা তরল পদার্থের মিশ্রণ থেকে দুইটা তরল পদার্থকে আমি আলাদা করতে পারি কিসের ভিত্তিতে? আমার স্ফুটনাঙ্কের ভিত্তিতে। যদি স্ফুটনাঙ্ক দুইটা আলাদা থাকে, আলাদা স্ফুটনাঙ্ক হলে যেটার স্ফুটনাঙ্ক কম সেটা আগে বাষ্পে পরিণত হবে এবং সেটাকে আমি ফ্লো করতে দিব। দেখো এখানে তোমার এই যে বাষ্পে পরিণত হওয়ার পরে দেখো বাষ্পটাকে চ্যানেল করে দেওয়া হয়েছে কোন দিকে? এদিকে একটা, ডান দিকে একটা চ্যানেল তৈরি করে দেওয়া হয়েছে, এই যে দেখা যাচ্ছে। এই চ্যানেলের মাধ্যমে কি হবে? এই যে তোমার বাষ্পটা পরিণত হয়েছে সেই বাষ্পটা এদিক দিয়ে বের হয়ে আসবে। বাষ্পটা এই গোলতলি ফ্লাস্ক থেকে বা ডিস্টিলেশন ফ্লাস্ক থেকে বাষ্পটা বের হয়ে আসবে। বের হয়ে এসে একটা এরকম একটা জায়গায় ঢুকছে। এই জায়গাটার নাম লেখা আছে কন্ডেন্সার। এই জায়গাটার নাম দেওয়া আছে কি? কন্ডেন্সার। কন্ডেনসেশন মানে কি? ঘনীভবন। যে জায়গায় ঘনীভবন ঘটানো হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে কি? কন্ডেন্সার। কন্ডেন্সার আর কোথায় থাকে? শুনছি আমরা কন্ডেন্সার নামটা আগে কখনো? কোথায় থাকে? ফ্রিজ। অনেক সময়। আমাদের ফ্রিজে থাকে। আমরা যে ফ্রিজ ইউজ করি ফ্রিজে কন্ডেন্সার থাকে। ঠিক আছে, আমাদের ফ্রিজে কন্ডেন্সার থাকে কারণ সেখানেও কি করা হয় তোমার রেফ্রিজারেন্ট যেটা আছে সেই রেফ্রিজারেন্টটাকে ঘনীভূত করা হয়। এখানে কনস্ট্যান্টলি কম্প্রেস করা হয় আবার এক্সপ্যান্ড করা হয়। কম্প্রেসর থাকে এবং কন্ডেন্সার থাকে, দুইটাই থাকে। সেখানে সেটাকে চাপ দিয়ে সংকুচিত করা হয়, এরপরে আবার ঘনীভূত করা হয়। তাহলে কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের মধ্যে কি হয়? কন্ডেন্সারে আমাদের এখানে ঠান্ডা পানি প্রবাহিত করা হয় দুই সাইড থেকে। এই যে দুই সাইডে দুইটা নীল পার্ট দেখা যাচ্ছে, এই নীল পার্ট হচ্ছে তোমার দুইটা টিউব। এই দুইটা টিউবের নিচে থেকে দেখো ঠান্ডা পানি বা কোল্ড ওয়াটার দেওয়া হয় এবং উপর থেকে এই ভিতরে যে স্টিম আছে, স্টিম তো টেম্পারেচার অনেক বেশি। আমি ধরলাম যে এটার ভিতরে যে একটা 90°তে আছে একটা 80°তে আছে, তাহলে স্টিমের টেম্পারেচার কত হবে? অ্যাটলিস্ট 80°C হবে। তাহলে এই 80°C চাইতে ঠান্ডা পানি আমাকে এই কন্ডেন্সারের ভিতরে প্রবাহিত করা হয়। তাহলে কন্ডেন্সারে যখন আমার ঠান্ডা পানিটা প্রবাহিত হয় তাহলে পানি কি হয়? তাপ আদান প্রদান হয় এখানে। এই স্টিম থেকে তাপ পানিতে চলে আসে, steam থেকে তাপ পানিতে চলে যায়। তাহলে স্টিমের তাপটা কমে গেছে, তাহলে এখানে কি প্রসেস হলো? শীতলীকরণ হলো বা ঘনীভবন হলো। ঘনীভবনের মাধ্যমে এই স্টিমটা বা হচ্ছে তোমার, যেটাকে আমি বলছি কি বাষ্প, এই বাষ্পটা তরলে পরিণত হচ্ছে। যেহেতু পানির বাষ্প, তাহলে সেটা তরল পানিতে পরিণত হবে। তরল পানিতে পরিণত হয়ে এই যে দেখো কনডেন্সড ওয়াটার হিসেবে বা ঘনীভূত পানি হিসেবে সে এখানে জমা হচ্ছে। ঠিক আছে, এই পানিটাকে আমরা বলছি ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি। ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি। কারণ কি? পাতনের মাধ্যমে আমি এই পানিটাকে আলাদা করে নিয়ে আসলাম। তাহলে পাতন প্রসেসটা আমরা কি বুঝতে পারছি? পাতনে আমরা ফার্স্টে কি করব? বাষ্পীভবন ঘটাবো। যে কোনো একটা পদার্থের দুইটা পদার্থ থাকবে আলাদা আলাদা। তরল কঠিন থাকতে পারে, দুইটাই তরল থাকতে পারে। আলাদা পদার্থ থাকবে, সেটাকে আমি তোমার স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আলাদা করব ফার্স্টে। বাষ্পীভবন করব। বাষ্পীভবনের মাধ্যমে যখন যেটার স্ফুটনাঙ্ক কম সেটা যখন বাষ্পে পরিণত হবে সেটাকে আমি বাষ্পটাকে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে কোথায় ঢোকাবো? একটা শীতক বা কন্ডেন্সারে ঢোকাবো। কন্ডেন্সারের ভিতরে সেখানে কি হবে? ঠান্ডা পানির একটা ফ্লো দেওয়া থাকবে তার চারপাশ দিয়ে। তাহলে পানির মধ্যে, পানি এবং বাষ্পের মধ্যে কি হবে? তাপের আদান প্রদান ঘটবে। তাপের আদান প্রদানের মাধ্যমে সেটা কি হয়ে যাবে? তোমার বাষ্পটা ঠান্ডা হয়ে যাবে বা শীতলীকরণ ঘটবে। শীতলীকরণের মাধ্যমে সেটা ঘনীভূত হয়ে যাবে। ঘনীভূত হয়ে গেলে সেই ঘনীভূত পানিটুকু তরলে পরিণত হবে। তরল পানিটুকুকে আমি আলাদা করে ফেলবো। সেটাকে একটা রিসিভিং ফ্লাস্ক বা সংগ্রাহক, এটাকে বলা হয় সংগ্রাহক, রিসিভিং ফ্লাস্ক বা সংগ্রাহক। এই সংগ্রাহকে আমি সেটাকে পানিটুকু আলাদা করবো এবং পানিটার নাম হচ্ছে কি? পাতিত পানি। আমরা স্যার, কি সবাই ক্লিয়ার? ওয়াটার দিয়ে যে একটা দেখাইছে এটা পাইপের মতো, এটা এই পার্টটুকু, কন্ডেন্সার পার্টটুকু। ওই যে নিচে কোল্ড ওয়াটার দিয়ে একটা অ্যারো চিহ্ন দেখাইছে, একটা পাইপ হ্যাঁ, হ্যাঁ। আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কন্ডেন্সারের ভিতরে কি থাকে? কন্ডেন্সারটা সাধারণত মানে নর্মালি এটাকে ঠান্ডা করার কাজে ব্যবহৃত হয়।
যে টিউবটা দিয়ে মাঝখানে দেখা একটা টিউব আছে না, এই টিউবটা দিয়ে কি হচ্ছে, বাষ্প পাস হচ্ছিল। এই বাষ্পের চারপাশে ঘিরে তোমার আরো একটা টিউব পেছানো, মানে তোমার পাশে দিয়ে থাকে, এটাকে কাভার করে থাকে, সেই টিউবটার নাম হচ্ছে কন্ডেন্সার। সেই টিউবের এক সাইড থেকে আমি ঠান্ডা পানি প্রবাহিত করি। এখন ঠান্ডা পানি, এবং মাঝখানে কি আছে, মাঝখানে টিউবটা তো গরম, টিউবটার ভিতরে কি আছে, গরম বাষ্প আছে। এই গরম বাষ্পটুকু ঠান্ডা পানিকে কি করবে, তাপ দিতে থাকবে। আমরা জানি কি তাপ কোথা থেকে যায়, তাপ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তু থেকে তাপ যায় না? হ্যাঁ, গরম থেকে ঠান্ডার দিকে কি হবে, তাপ প্রবাহিত হয়। তাহলে এই যে মাঝখানে যে স্টিম বা বাষ্পটা আছে, সেই বাষ্প থেকে তাপটা এই ঠান্ডা পানিতে প্রবাহিত হবে। তাপটা এই এক্ষেত্রে গরম, ঠান্ডা পানি করে সাথে মিক্স হয়ে যাবে না? না না না, আলাদা, দুইটা আলাদা টিউব, দুইটা আলাদা টিউব। ভিতরে টিউবটা গ্লাসের একটা টিউব, উপরেরটা আলাদা একটা টিউব। ঠিক আছে, এটা বাইরের একটা টিউব। এখানে তোমার ক্রস সেকশন দেখানো হয়েছে, এক সাইড থেকে কেটে দেখানো হয়েছে, এর জন্য এরকম দেখা যাচ্ছে। এটা ভিতরে দুইটা আলাদা টিউব, পানির টিউবটা আলাদা। এই যে মনে করো যে এটা যদি পানির টিউব হয়, এর ভিতরে একটা আলাদা গ্লাসের টিউব থাকে, এর ভিতর দিয়ে স্টিম আসে এবং এদিক দিয়ে হচ্ছে তোমার পানি যায়। ঠিক আছে, মাঝখানে গ্লাস আছে, এটা হচ্ছে গ্লাসের টিউব, তো দুইটা গ্লাস তাহলে দিয়ে কি আলাদা করা। উপরে যে একটা পাইপ আছে আবার একটা অ্যারোচিন, ওখানেই ঠান্ডা পানিগুলো চলে যায়? এই ঠান্ডা পানিটুকু ভিতরে যাওয়ার পরে পানি তো তাপ গ্রহণ করে সে গরম হয়ে যাবে। সেই গরম পানি তো আর কিছু করতে পারবে না, গরম পানি তো আর তোমার কি ঘনীভবন করতে পারবে না, কারণ গরম পানি তো তাপ দিবে না। এই কারণে ঠান্ডা পানিটা ঢুকতেছে এবং গরম পানি বের হয়ে যাবে, এটা হচ্ছে তোমার হট ওয়াটার, বের হয়ে যাচ্ছে তোমার গরম পানি। কারণ পানি তো তাপ গ্রহণ করে গরম হয়ে যাচ্ছে, সেই গরম পানিটুকু এদিক দিয়ে বের হয়ে চলে যায়। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। তাহলে আজকে আমাদের টাইম, আমাদের তাহলে এই পর্যন্তই থাকবে। যে পাতন, পাতন প্রসেসটা দেখলাম আমরা আজকে, আমরা টোটাল তাহলে কি কি দেখলাম, কি কি পড়লাম, যদি একটু আরেকবার রিভিউ করি। তোমাদের আরো দুইটা টেক ছিল, আজকে শেষ করতে পারতাম, সমস্যা নেই। নেক্সট ক্লাসে আমরা যখন প্রবলেম বা ম্যাথ দেখবো, বা তোমার যে সৃজনশীল কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো দেখবো নেক্সট ক্লাসে। এর সাথে বাকি ঊর্ধ্বপাতন দেখে ফেলবো আমরা। তা আজকে আমরা কি কি পড়ছি, আজকে আমরা গলন এবং স্ফুটন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো পড়েছি। এরপরে দুইটা গ্রাফ ছিল আমাদের, কি তাপ গ্রহণের একটা, তাপ প্রদানের একটা লেখচিত্র ছিল, আর একটা হচ্ছে তাপ বর্জনের বা শীতলীকরণের একটা লেখচিত্র ছিল। এই দুটো লেখচিত্র আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আমরা পাতন পড়লাম, বা পাতন প্রসেস, ডিসটিলেশন প্রসেস সম্পর্কে আমরা জানলাম। সবার কি এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে, বা এই আমরা ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমরা এখন এখন পর্যন্ত কতগুলা প্রসেস করছি, সবগুলা প্রসেসের নাম কি কারো কাছে লেখা আছে? স্যার একদম চ্যাপ্টার থেকে এই পর্যন্ত হ্যাঁ আছে। আচ্ছা। বলো তো দেখি। আজকে গুলো নাকি এর আগে সবগুলো? একদম ফার্স্ট থেকে আজকে পর্যন্ত যে কয়টা প্রক্রিয়ার নাম করেছি আমরা, আচ্ছা। সবগুলো প্রক্রিয়াগুলো কি কি ছিল? প্রথমে কণার গতিতত্ত্ব, মানে প্রক্রিয়া, লাইক প্রক্রিয়া, প্রশ্নটা আপনি পড়েছেন যে একটা সঙ্গে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব না, আমরা যেমন আজকে কি বললাম, ব্যাপন পড়েছেন একটা প্রক্রিয়া, ব্যাপন তারপর প্রক্রিয়া। হ্যাঁ নিঃসরণ, এরপর গলন, গলনাঙ্ক, স্ফুটন, স্ফুটনাঙ্ক মানে স্ফুটন, আর এরপর ঘনীভবন, বাষ্পীভবন, তারপর এগুলোই তো, আর হচ্ছে পাতন। পাতন। নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক পড়বো, ঊর্ধ্বপাতন। নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক পড়বো, ঊর্ধ্বপাতন। তাহলে এই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো প্রক্রিয়ার নাম ছিল, অনেকগুলো প্রক্রিয়া ছিল, ব্যাপন প্রক্রিয়া, নিঃসরণ প্রক্রিয়া, তারপরে কি গলন, স্ফুটন। এছাড়াও আরেকটা কি তোমার কি, আমরা ঘনীভবন যেহেতু বলছি, ঘনীভবনের সাথে কি ছিল, শীতলীকরণ ছিল আরেকটা নাম, শীতলীকরণ। ঘনীভবন ছাড়া ছিল শীতলীকরণ। আরেকটা ছিল কি, বাষ্পীভবন, তাই না? বাষ্পভবন। তাহলে ঘনীভবন, শীতলীকরণ, বাষ্পীভবন, পাতন, ঊর্ধ্বপাতন। তো এই যে প্রক্রিয়াগুলা, সবগুলা প্রসেস, কোনটাতে কি হয়, কোন প্রসেসটা মিনিং কি, কোন প্রসেসের সংজ্ঞা কি, এগুলো সবগুলা সংজ্ঞা আমরা চেষ্টা করব যাতে মনে রাখার। ঠিক আছে, খুবই ইজি, এটাতে খুব একটা ঝামেলা হওয়ার কথা না, খুবই ইজি সংজ্ঞা। এবং সবগুলো অনেকটা একই রকম টাইপ, যেমন গলন স্ফুটন একই রকম, পাতন ঊর্ধ্বপাতন একই রকম, ব্যাপন নিঃসরণ দুটো একই রকম। ঠিক আছে, জোড়ায় জোড়ায় আছে সবগুলা। তো এই সংজ্ঞাগুলো আমরা সবগুলা পড়ে ফেলবো, এবং এখানে খুব একটা মনে রাখার মতো ইনফরমেশন নাই। যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে, এখন এটা
জাস্ট খালি একটা জায়গায় আছে যে চাপটা হচ্ছে আমাদের ফিক্সড, এক বায়ুমণ্ডলীয়, এটার তাপমাত্রা কত, ওটার তাপমাত্রা কত, এগুলো কিন্তু বেশি মনে রাখার মতো কিন্তু কিছু নাই। আমাদের ওয়েস এই সূক্ষ্ম তাপ বা কি গলনের সূক্ষ্ম তাপ, স্ফুটনের সূক্ষ্ম তাপ, এগুলার ইনফরমেশন গুলোও দেওয়া নাই, আগের বইয়ে দেওয়া ছিল। আহ, মোটামুটি আরো 4-5 বছর আগের যে 9-10-এর বই, সেই বইয়ে দেওয়া ছিল, এই ইনফরমেশন গুলো দেওয়া ছিল। তোমাদের বইয়ে এই ইনফরমেশন গুলো দেওয়া নাই, তো মনে রাখার মতো কোনো অত প্যারা নাই। ঠিক আছে, তাহলে আমরা এই প্রসেস গুলো একটু দেখবো। আর হচ্ছে কি, আজকে যে পর্যন্ত করলাম, পাথর পর্যন্ত করলাম, এই পর্যন্ত আমরা বাসায় তাহলে একটা রিভাইজ দিব, তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। তাহলে ভালো থাকো, নেক্সট হ্যালো উইকে দেখা হবে। স্যার।